অমরত্ব কি সত্যিই পাওয়া যায়, নাকি তা কল্পনা মাত্র? তিব্বতের জোরথাং মনাস্ট্রিতে লুকিয়ে আছে কারা? কোন অদ্ভুত মায়া বলে খাড়া পাহাড়ের গায়ে তৈরি হয়ে যায় রাস্তা? কোন রাতে পৃথিবীর আকাশে দেখা দেয় দুটো চাঁদ? এসব জানতে হলে পাড়ি দিতে হবে মানব আর উৎসবের সাথে তিব্বতের পাহাড় ঘেরা দুর্বেদ্য এক মনাস্ট্রিতে, যেখানে 1000 বছর ধরে বেঁচে আছে এক লামা। ওরা কি ফিরতে পারবে ওই না ফেরার দেশ থেকে? সত্যিই কি এক রাতেই বদলে যেতে পারে সব কিছু? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প তিব্বতের গভীরে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে পার্থ, পিনাকি, অভিযান, রাজ ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তিব্বতের গভীরে। চাঁদের আলোতে চারপাশটা ভেসে যাচ্ছে। পাহাড়ি জায়গায় রাতের অন্ধকারে পথ বড় দুর্গম, আর সেই দুর্গম পথের মধ্যে খাড়াই পথ ধরে এমন আধো অন্ধকার রাতেও উপরের দিকে উঠে যাওয়াটা খুব একটা সহজ কাজ নয়। তবে তার চেয়ে কঠিন কাজ হলো নিচের দিকে নেমে আসা। সামান্য পা ফসকে গেলে গড়িয়ে পড়তে হবে প্রায় 200-300 হাত নিচে। যদিও পাহাড়ি এলাকায় 200-300 হাত নিচে ব্যাপারটা খুব বেশি নয়, কিন্তু আধো অন্ধকারে পাহাড়ি পথে এবড়ো খেবড়ো জমিতে গড়িয়ে 200-300 হাত নিচে পড়লেই মৃত্যু না হলেও হাত পা ভেঙে অথবা মারাত্মক জখম পর্যন্ত হতে পারে। আর সেই পথে একজন এমন আধার রাতে হেঁটে হেঁটে উঠে আসছে ওপরের দিকে। সে মাঝে মাঝে থেমে গিয়ে মাথাটা তুলে আকাশে নক্ষত্রের অবস্থান দেখে চলেছে। কিন্তু এমনভাবে নক্ষত্রের অবস্থান দেখে যে আসলে কি হবে তা বোঝা দুঃসাধ্য। জেগে আছে। তার পরনে স্থানীয় আমাদের মতোই পোশাক। তার লাল রঙের পোশাকের গোটাটুকু এই আধো অন্ধকার রাতে কালো বলে মনে হচ্ছে। তবে তার হাতের মাঝখানে ধরা রয়েছে একটি মোমবাতি। দেখতে আপাতত স্থানীয় সাধারণ মোমবাতির মতো হলেও লামা দুহাতে এত সযত্নে সেই মোমবাতিটা ধরে রেখেছেন যেন মনে হয় এক অতি দুর্মূল্য বস্তু। এই মোমবাতিটা দুটো হাতের মাঝে রেখে সে আস্তে আস্তে খাড়াই পথে ওপরের দিকে উঠে চলেছে। চারপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই। বহুদূর থেকে ভেসে আসা হাওয়া যেন পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে অদ্ভুত শব্দ করছে। আর এই নৈসর্গিক পরিবেশের মধ্যে একটা নিস্তব্ধতা বিরাজ করছে। পাহাড়ের উঁচু জায়গাতে দাঁড়ালে বোধহয় আকাশের নক্ষত্রগুলোকে 2 হাতের মাঝে চেপে ধরা যাবে, কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে তাকালে মনে হয় আকাশটা এক্ষুনি পাহাড়ের কোলবে নেমে আসবে নিচের দিকে। আর ঠিক তখনই এই পৃথিবীর বুকের পাহাড় আর আকাশটা এক হয়ে দলা পাকিয়ে যাবে। গোটা পাহাড়টাকে আকাশের পরশ ঘিরে নেবে। আর তখন নক্ষত্রগুলো পাহাড়ের খাজে খাজে ফুটে থাকবে ফুলের মতো হয়ে। যে উপরের দিকে এগিয়ে যাচ্ছিল সে আর একবার থমকে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে সোজা সপ্তর্ষি মণ্ডলের দিকে তাকিয়ে দেখল সে নিজের ডান হাতের তর্জনী উপরের দিকে তুলে আকাশের গায়ে কিছু একটা আকার মতো অঙ্গভঙ্গি করল, আর তারপরে দ্রুতভাবে উপরের দিকে উঠতে লাগলো। যেন একটা নির্দিষ্ট মুহূর্ত এসে উপস্থিত হয়েছে, আর সেই নির্দিষ্ট মুহূর্তটা যদি কোনোভাবে পেরিয়ে যায় তাহলে বোধহয় একটা বিপদ হয়ে যাবে। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বহু দূরে একটা মনাস্ট্রি দেখা যায়। এত দূর থেকে আধো অন্ধকারে তাকে ভালোভাবে দেখা যায় না। চাঁদের আলোটা পাহাড়ের কোল বেয়ে নামতে নামতে মনাস্ট্রির ওপর দিয়ে মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে যেন। আর সেদিকে তাকিয়ে একবারে লামা দেখে নিল। তারপর নিজের ডান হাতটা উপরের দিকে তুলে তর্জনী আকাশে নির্দেশ করে বিড়বিড় করে কিছু যেন উচ্চারণ করল। তারপর
আবার উঠতে লাগলো উপরের দিকে। যখন আরো খানিকটা উপরের দিকে উঠেছে, তখন আকাশের দিকে তাকিয়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এমন দৃশ্য গোটা পৃথিবীর মানুষ বোধহয় খুব একটা দেখেনি। আকাশের দিকে তাকিয়ে দেখা গেল গোটা আকাশে পাশাপাশি দুটোর উপর থালার মতো চাঁদ উঠেছে যেন। এই কয়েক মুহূর্তের মধ্যে বিশেষ কোনো এক কারণে আকাশে পাশাপাশি দুটো চাঁদ দেখা দিয়েছে। দুই চাঁদের সম্মিলিত জ্যোৎস্নার আলোতে চারপাশটা যেন আরো উজ্জ্বলভাবে দেখা যাচ্ছিল। আর সেই উজ্জ্বল আলোতে পাহাড়ের চূড়া থেকে অনেক দূরে মনাস্ট্রিটা ভালোভাবেই দেখা যাচ্ছে। আর সেই মনাস্ট্রির থেকে তখন ভেসে আসছে এক অদ্ভুত সুর। এমন একটা অদ্ভুত সুর তো হয়তো এই মনাস্ট্রির লোকেরা আজ পর্যন্ত শোনেনি। তারা এই প্রথমবার এই সুর শুনে চলেছে। আর ওই সুর ভেসে আসছে প্রধান লামার কক্ষ থেকে। এত রাত্রে তার কক্ষে যাওয়ার অনুমতি কারও নেই। সবাই নিজের স্থানে বসে অদ্ভুত সেই সুর শুনে চলেছে। তারা সকলেই জানে আজকের রাতটা আর প্রতিদিন রাতের মতো নয়। আজ রাতে গভীর কিছু একটা হবে, কিন্তু কি হবে সে কথা কেউ জানে না। পাহাড়ের পথ ধরে উঠতে থাকা সেই লামা এবার শেষবারের মতো থমকে দাঁড়িয়ে দেখল পেছনে মনাস্ট্রির দিকে। তারপর আস্তে আস্তে আরেকটু উপরে উঠে যেতেই দেখা গেল আকাশের বুকে দুটো চাঁদের আলো পাহাড়ের একটা নির্দিষ্ট কোলে এসে পড়েছে। সেখানে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে লামা পাথরের গায়ে হাত রেখে বিড়বিড় করে অদ্ভুত কিছু মন্ত্রোচ্চারণ করতে লাগল। আর তারপরেই গোটা পাহাড়টা যেন থরথর করে কেঁপে উঠল। আর সেই মুহূর্তে পাহাড়ের গায়ে সেই স্থানে চাঁদের আলোয় যেন দেখা দিল একটা গুহার মুখ। লামা সেই গুহা মুখের ভেতরের দিকে ঢুকে গেল। তারপর পেছনের দিকে না তাকিয়ে নিজের হাতের মোমবাতিটা এবার বাইরে চাঁদের আলোতে ধরতেই ধপধপ করে সেই মোমবাতির মাথায় জ্বলে উঠল একটু আগুন। ঠিক তখনই অনেকটা দূরে বৌদ্ধ মনাস্ট্রি থেকে ভেসে এলো সেই তীব্র করুণ সুরের উচ্চাঙ্গ সঙ্গীত। সঙ্গে সঙ্গে সেখান থেকে একসঙ্গে অনেক মানুষের গলার চিৎকার ভেসে আসতে লাগলো, যেন এই গভীর মুহূর্তের কথা তারা সকলেই জানে, এবং তারা সকলেই এমন কোনো একটা সত্যি কথা জানে যার কেউ জানতে পারেনি। চাঁদের আলোটা কিন্তু সেই গুহার মুখের কাছে বেশ কিছুক্ষণ রইল। তারপর আস্তে আস্তে সেই গুহামুখ যেন আবার আগের মতো মিলিয়ে যেতে লাগলো। পাথরের গায়ে সেই স্থানে যে কখনো কোনো গুহামুখ ছিল সে কথা আর মনে হলো না। আকাশের চাঁদটাও যেন আস্তে আস্তে এক হয়ে দুটো চাঁদ মিলে গিয়ে একটা চাঁদ হয়ে দেখা দিল। গোটা পৃথিবীর মানুষ এমন একটা রহস্যময় ঘটনা থেকে অনেক দূরে রয়ে গিয়েছিল। কারণ যে স্থানে দৃশ্যটা ঘটল ওই স্থানে মানুষের পা খুব একটা পড়ে না। এমন দুর্গম পাহাড়ে ঘেরা এলাকায় সমতলের মানুষ কখনোই এসে পড়ে না। মাঝে মাঝে যদিও আকাশপথে কেউ এ পথে উড়ে যায়, তবুও এই দুর্গম স্থানে নামার মতো সাহস সবাই রাখতে পারে না। তবু শুধু যে তাই নয়, এর পেছনে রয়েছে আরো অনেক ইতিহাস। সে কথা না জানলেও চলবে। তবে এই অদ্ভুত পূর্ণিমার জ্যোৎস্নালোকে এই বৌদ্ধ মনাস্ট্রি থেকে খানিক দূরে পাহাড়ের গায়ে যে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল তার সাক্ষী ওই দুটো চাঁদ ছাড়া আর কেউ রইল না। যে লামা গুহার ভেতরে প্রবেশ করেছিল সে কোথায় গেল তার কেউ জানতে পারল না। পাহাড়ের গায়ে চাঁদের আলো যেন আবার আগের মতোই স্থির হয়ে পড়তে লাগলো, যেন কিছুই হয়। এমনভাবে একটা তুচ্ছ ঘটনাকে ভুলে গেল আকাশ, চাঁদ, নক্ষত্র আর এই গোটা পাহাড়। তবে এই বৌদ্ধ মনাস্ট্রির লোকেরা বোধহয় কিছু কিছু কথা জানত। প্রত্যেকে না হলেও কেউ না কেউ নিশ্চয়ই জানত এই গোপন রহস্যের কথা।
তিব্বত? হ্যাঁ, আসলে এই তিব্বতের মনাস্ট্রিগুলো আর ওই মনাস্ট্রিগুলো ছাড়াও যে বৌদ্ধ গুম্ফা আছে, এগুলো দেখার একটা কৌতূহল বেশ অনেকদিন ধরেই বোধ করছি। তাছাড়া ভেবে দেখো, সেই সাহারার পর তো অনেকদিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। ওই শহরের কথা আমায় আর মনে করাস না। কিভাবে যে ওখান থেকে আমরা বেঁচে ফিরেছি, একসময় তো মনে হয়েছিল ওখান থেকে আমরা ফিরতেই পারবো না। সাপগুলো যখন তেড়ে আসছিল আমার দিকে, উফ! দেখ উৎসব, জীবনটা যদি ওই চাকরি আর বাড়ি করেই কাটাতে চাস, তাহলে আর লাইফে অ্যাডভেঞ্চার থাকবে না। অ্যাডভেঞ্চার করতে গেলে মাঝে মাঝে বের হতে হবে। তবে এবার তোকে আর অ্যাডভেঞ্চারের কথা বলছি না, এবার তোকে বলছি একবার ঘুরে আসতে। তাদের জীবনযাত্রা, তাদের মনাস্ট্রিগুলো এবং তাদের ওই বৌদ্ধ গুম্ফাগুলো দেখে আসা যাবে একটু। কিন্তু তুই তিব্বত যাবি বললি তো? আর তো কোথাও যাওয়া হয় না। তিব্বত মানে সেই চীন ঘেঁষে যেতে হবে। সমস্ত ব্যবস্থা আমি করে নেব, সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তবে সেখানে কিন্তু আমরা কয়েকদিন থাকবো। গিয়ে তাড়াহুড়ো করা যাবে না বাড়ি ফেরার জন্য, তাহলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। আমি শুনেছি ওখানকার লামাদের নাকি অদ্ভুত কিছু ক্ষমতা আছে। তারা এমন অনেক কিছু করতে পারে যেটা সাধারণ মানুষ পারে না। ওরা তন্ত্রমন্ত্রের অনেক ক্ষমতা জানে, আর শুধু তাই নয়, ওরা অনেক কিছু করতে পারে। যেগুলো তুই বলছিস সে সমস্ত কথা আমি নিজেও জানি, কিন্তু এভাবে এই সমস্ত কিছুর জন্য তিব্বতে গিয়ে সেখানকার লামাদের সঙ্গে কথা বললে ওরা কি এত সহজে তোকে বলে দেবে? এসব কিন্তু এত সহজ নয় রে। সহজ নয় সেটা আমিও জানি। আমি তো আর ওদের কাছে সে সমস্ত কথা জানতে চাইছি না। আমি ওদের দেখতে চাইছি, ওদের জীবন কেমন হয়, আসলে বৌদ্ধ মানুষগুলো কেমন হয়, লামাদের ঠিক দেখতে কেমন হয়। নিজের চোখের সামনে থেকে তাদের দেখার একটা সুযোগ পাবো, এই আর কি। উৎসব বুঝতে পারছিল মানব যখন একবারই বৌদ্ধ মন্দির নিয়ে আর আমাদের এই উৎসাহ প্রকাশ করেছে, তখন সে সেখানে যাবে। আচ্ছা বেশ, সে তো না হয় বুঝলাম, কিন্তু তিব্বতে তো এমন অনেক মানুষই আছে, এমন অনেক জায়গা আছে, তা যাবি কোথায়? জোরখা মনেস্ট্রি আমি খোঁজ খবর করে দেখে নিয়েছি। আমাদের একটু ঘুরপথে যেতে হবে, যদিও ভুটানে পৌঁছে তারপর সেখান থেকে ঢুকবো। সময় লাগবে বেশ কিছুক্ষণ। তবে জোরখা মনেস্ট্রি সেখানকার একটা বেশ নাম করা জায়গা। তবে সমস্যা হলো জায়গাটা একটু দুর্গম পাহাড়ের কাছে। তবে শুনেছি সেখান থেকে আরো একটু এগিয়ে যেতে পারলে আরো পাহাড়ের দুর্গম জায়গাতে আরেকটা মনেস্ট্রি আছে। সেখানে নাকি সহজে কেউ যায় না। ওই মনেস্ট্রিতে নাকি অনেক কিছু আছে। আচ্ছা, তোকে এইসব কথা কে বললো বলতো? খোঁজ খবর করতে হয় বুঝলি, কোথাও যাওয়ার আগে খোঁজ খবর করতে হয়। দুর্গম পাহাড়ের যে মনাস্ট্রির কথা আমি তোকে বলছি তার নাম পিথেরাং মনাস্ট্রি। তবে সেখানে যাওয়ার পথটা খুঁজে বার করা খুব একটা সহজ নয়। উৎসব বুঝতে পারছিল মানব যাবে, তাই এটাও বুঝতে পারছিল অফিসে ছুটির দরখাস্ত করার সময় এসে গেছে। যদিও ওদের এই অদ্ভুত শখের কথা অফিসে বড়বাবু পর্যন্ত জানে, ছুটি নিতে তাই খুব একটা সমস্যা হবে না। তাছাড়া ওরা এমনিতে আলাদা করে কোনো ছুটি নেয় না। অফিস থেকে ফেরার পথে ওরা এই সমস্ত আলোচনাই করছিল। তাই কথা হলো দিন 7 মধ্যেই ওরা ভিসা, পাসপোর্ট সমস্ত কিছু জোগাড় করে নেবে। আইনগতভাবে সমস্ত কাজ যেন করা থাকে, না হলে পরে সমস্যায় পড়তে হবে। এই সমস্ত কিছুতে বেশ কিছুদিন সময় কেটে গেল। পাসপোর্ট ওদের করাই ছিল, তবে ভিসা পেতে সময় লেগে গেল আরও কয়েকদিন। এখন ঘুরতে যাওয়ার মরশুম নয়, তাই এই সময় ভিসা পেতে এবং ভুটান পর্যন্ত পৌঁছতে সমস্যা খুব একটা হলো না। ওরা একদিনে সমস্ত কিছু যোগাযোগ করে প্রথমে গিয়ে পৌঁছলো ভুটান পর্যন্ত। তারপর সেখান থেকে ওদের গন্তব্য সেই জোরখা মনাস্ট্রি। তবে সেখানে গিয়ে কিন্তু ওরা হতাশ হলো। বেশ লোকজনের ভিড়। এত লোকজনের মধ্যে ওরা যে কারণে এসেছে তা তো সম্ভব নয়। গোটা মনাস্ট্রি ঘুরে দেখলো ওরা। লামারা এখানে বেশ ভালো, তারা নিজেরাই ট্যুরিস্টদের সঙ্গে কথা বলছে, অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। ওরাই গোটা জায়গাটা ঘুরে দেখালো। পুরনো দিনের বেশ কিছু ছবি রয়েছে, অদ্ভুত কিছু যন্ত্রও রয়েছে। তারপর দেওয়ালের গায়ে লাল আর হলুদ রং দিয়ে আঁকা অনেক কিছু। তার মধ্যে অচেনা ভাষাতেও অনেক লেখা দেখা গেল। এই সমস্ত ঘুরে দেখতে লাগলো ওরা। ওদিকটা বেশ ঠান্ডা। ঘুরতে ঘুরতে মানব বলল, যার জন্য এলাম তার তো কোনো কিছুই এখানে হবে বলে মনে হচ্ছে না। এখানে লামাদের সঙ্গে আলাদাভাবে কথা বলার কোনো সুযোগই নেই। ভিতরে যেতে পারবো বলেও তো মনে হচ্ছে না।
আমি তো তোকে আগেই বলেছিলাম, শুধু শুধু আমরা যাচ্ছি। এভাবে হয় না, এভাবে হঠাৎ লামাদের সঙ্গে কথা বলতে আমরা পারবো না। যদি একবার এখান থেকে পিথেরাং বৌদ্ধ মঠে যাওয়া যায় তাহলে সেখানে ব্যবস্থা হতে পারে। শুনেছি সেখানে বেশি কেউ যায় না, আর সেখানকার লামারা এখানকার লামাদের চেয়েও ভালো। ওখানে থাকার ব্যবস্থাও আছে। বলিস কি, থাকার ব্যবস্থা রয়েছে? অর্থাৎ অর্থাৎ সেই বৌদ্ধ মঠে বাইরের কাউকে থাকতে দেওয়া হয়? কিন্তু কেন? আরে এত লোকেদের থাকতে দিলে তো গোটা জায়গাটা লোকজনে ভরে যাবে। মানে ট্যুরিস্টরা তো কম আসে না এদিকে। ওটাই তো, ওই জায়গাটা বড় দুর্গম, ওখানে সহজে যাওয়া যায় না। দাঁড়া, এখানকার কাউকে একটা জিজ্ঞাসা করে দেখি। একজন লাল আর হলদে লামাদের পোশাক পরা ন্যাড়া মাথার যুবক ওদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল। তাকে ওরা ডাকল। দেখা গেল লামারা সব ভাষাই জানে। ওদের সঙ্গে স্পষ্ট বাংলাতেই কথা বলল মানব। আমরা এখানকার মনস্ট্রিতে কিছুদিন থাকতে চাই। এখানে তো সেই ব্যবস্থা এখন নেই। দেখলাম ট্যুরিস্টদের আগমন অনেক হয়েছে। শুনেছি এখান থেকে পিথেরাং মনস্ট্রিতে যাওয়া যাবে। তা সেখানে গেলে কি থাকার ব্যবস্থা হতে পারে? একজন বৌদ্ধ লামা ওদের দুজনের মুখের দিকে তাকালো। একটা শান্ত সৌম্য হাসি তার মুখে যেন সবসময় লেগে আছে। সেভাবেই সে শান্ত গলায় বলল, ওখানে না যাওয়াই ভালো। সে জায়গা বড় দুর্গম। ওই যে উত্তরের দিকে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পথে যেতে হবে। বেশ খানিকটা পাহাড়ের উপরে উঠতে হবে। তারপর ওই পাহাড়ের বাঁকে একটা উপত্যকার মতো রয়েছে, তার ভেতরেই ওই পিথেরাং মনস্ট্রি। সেখানে যাওয়াটাই বড় সমস্যা, তাই এদিককার লোক ওদিকে বিশেষ যায় না। টুরিস্টরা তো কখনো যায় না। আর গোটা পথটাও খুব একটা সহজ নয়। পাহাড়ি পথে যে কোনো সময় বিপদ হতে পারে। কথাটা শুনে মানবের বুকের ভেতরটা আনন্দে যেন নেচে উঠল। এখানে এসেও একটা অভিযান করতে হবে, এটা ভেবেই বেশ খুশি হয়ে উঠল। বলল, আমরা ওখানে যাব তাহলে। যদি ওখানে যাওয়ার একটা পথ নির্দেশ কিংবা ঠিকঠাক রাস্তা আমাদেরকে বলে দেন। ওখানে যাওয়া অত সহজ নয়। রাস্তার ঠিকানা জানা থাকলেই ওখানে যাওয়া যায় না। পিথেরাং মনস্ট্রি অনেক পুরনো। সে নিচে না চাইলে কেউ সেখানে গিয়ে পড়তে পারে না। সেই লামার অদ্ভুত কথায় ওরা দুজনেই কেমন যেন অবাক হলো। উৎসব বলল, মানে আমাদের রাস্তা বলে দিলে তো আমরা ঠিক খুঁজে বার করব। তাহলে ওই মনাস্ট্রি না চাইলে আমরা সেখানে যেতে পারবো না, মানেটা কি? ওটা একটা মনস্ট্রি। ওখানে লামারা নিশ্চিন্তে বসবাস করে। বাইরের কোনো মানুষ তাদের বিরক্ত করুক সেটা তারা চায় না। তারা শান্তিতে ওখানে নিজেদের সাধনা করে। ওরা না চাইলে ওখানে কেউ গিয়ে পৌঁছতে পারবে না। আমি এমন অনেকের কথা জানি যারা অনেক দিন ধরে ওই পথে ওই মনস্ট্রি খুঁজে বার করার চেষ্টা করেছে, কিন্তু খুঁজে পায়নি। কিন্তু আমরা তো ওদের বিরক্ত করতে যেতে চাইছি না। আমরা চাইছিলাম আমাদের জীবনযাপন আর ওই মনাস্ট্রি খানিকটা ঘুরে দেখব। এখানে এত লোকজন, এত কিছু, এখানে আমাদের ঠিক ভালো লাগছে না। মানব কিন্তু কোনো কথা বলছিল না। সে আশেপাশে লামাদের লক্ষ্য করছিল যেন। মনে হলো বাকি লামাদের মধ্যে সকলেই মাঝে মাঝে ওদের দিকে তাকিয়ে কি একটা দেখছে, তারপর আবার নিজের কাছে চলে যাচ্ছে, কিন্তু কিছুই বলছে না। আচ্ছা, সবাই আমাদেরকে এভাবে দেখছে কেন? ওরা নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে। তোমরা এখানে কোনো একটা কাজে এসেছো। তোমাদের সেই কাজ বোধহয় সম্পূর্ণ হবে এত বছর পরে। নিশ্চয়ই তোমরা ওই মনস্ট্রিতে যেতে পারবে। কিন্তু আমরাই ওখানে যেতে পারবো এমনটা আপনাদের মনে হলো কেন? সে কথা বলা যাবে না, সব কথা বলতে নেই। তোমরা ওই পথে উত্তরের দিকে যাত্রা শুরু করো। পাহাড়ে বেশ খানিকটা উঠতে হবে। তারপরের পথ তোমরা নিজেরাই বুঝতে পারবে। সে কি, ওই পাহাড়টা তো এখান থেকে বেশ দূরে। তাছাড়া এত দূরের পথ আমরা কি করে? আরে কোথায় যাচ্ছ? শোনো। সেই লামা আর ওদের কাছে দাঁড়ালো না।
যারা এতক্ষণ ওদের দিকে তাকাচ্ছিল তারাও যেন অন্য পাশে সরে গিয়েছে। হতভম্বের মতো ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মানব বলল, উৎসব, আমার মনে হয় এই লামারা কিছু একটা আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে। এখানে আসার পরে কিন্তু ওরা এভাবে আমাদের দিকে দেখেনি, অথচ আমরা ওই লামার সঙ্গে কথা বলার পরে পিথারাং মনাস্ট্রি অথবা ওই যে মনাস্ট্রির কথা বলার পর থেকেই কিন্তু ওরা কেমন যেন অদ্ভুতভাবে আমাদের দিকে। উৎসব কিন্তু এতক্ষণে একটা ব্যাপার বুঝতে পেরেছে, এই লামারা অনেক কিছুই বলতে চায় না, এর মধ্যে ওরা ঘুরতে ঘুরতে ব্যাপারটা দেখতে পেয়েছে। যতটুকু প্রশ্নের উত্তর দেওয়ার ততটুকুই তারা দেয়, তারপরে বাকি কিছু বললে হেসে কথাটা উড়িয়ে দেয়। এখানে আসার আগে সত্যি বলতে ওই মনাস্ট্রি নিয়ে আমার তেমন কোনো কৌতূহল ছিল না, কিন্তু এখানে লামাদের কাছে শুনে কিন্তু ওই মনাস্ট্রি নিয়ে আমার বেশ কৌতূহল বাড়ছে। এমন কি আছে ওখানে যে ওখানে বাইরের মানুষদের ওরা সহজে যেতে দেয় না? আরে এমন কি সমস্যা ওই পাহাড়ে রয়েছে যার জন্য মানুষ ওই পথে গেলে মনাস্ট্রি খুঁজে পায় না? এবার বুঝতে পারছিলি কেন আমি বারবার বলছিলাম ওই লামাদের ব্যাপারে আর ওই মনাস্ট্রির ব্যাপারে? বিশেষ করে এই পিথারাং মনাস্ট্রির ব্যাপারের খবরটা শুনেছিস? কি খবর? ওখানে নাকি এমন একজন লামা আছে যে 1000 বছর ধরে ওখানে বেঁচে আছে, কিন্তু তাকে সহজে কেউ দেখতে পায় না। তবে সে ওখানেই আছে, ওই মনাস্ট্রির ভিতরেই কোথাও। অথচ এই মনাস্ট্রি খুঁজে পেলেও তাকে দেখা যায় না। তবে সেখানকার লামারা, মানে সে যেখানে আছে তাকে বা ওখানকার কেউ না কেউ। মানবের কথাগুলো অদ্ভুত বলে মনে হলেও উৎসব বুঝতে পারছে এখানে আসার পরেই সব কিছু অদ্ভুত হচ্ছে। ওরা আর দেরি করল না। সেই দিনটা কাছাকাছি কোথাও খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে পরদিন সকালে বেরিয়ে পড়ল পিথেরাং মনাস্ট্রির উদ্দেশ্যে। সেদিনের প্রায় গোটা সময়টাই কেটে গেল ওই পাহাড়ের নিচ পর্যন্ত এসে পৌঁছতে। দূর থেকেই পাহাড়টা দেখা যায়, তবে যতটা কাছে ওরা মনে করেছিল ততটা কাছে কিন্তু হলো না। পথে ওদের দুবার বিশ্রাম করতে হলো, দু জায়গায় খাবার খেতে হলো, কিন্তু পাহাড়ের কাছাকাছি এসেই ওরা বুঝতে পারল ওই দিকটা জনশূন্য। এতক্ষণ যে পথ ধরে ওরা এসেছে সেই পথটা ক্রমশ হালকা হতে হতেই এদিকটায় একেবারে জনশূন্য হয়ে গেছে। কিন্তু বুদ্ধি করে সামান্য কিছু খাবার ওরা সঙ্গে করে নিয়ে এসেছিল। পাহাড়ের পথটা একেবারে খাড়া নয়, সামান্য ঢালু। তার মাঝখান দিয়ে পাহাড় কেটে কেটে পথ তৈরি করা হয়েছে। সেই পথ ধরে পুরো উপরের দিকে উঠতে লাগলো ওরা। কিন্তু বেশ খানিকটা ওঠার পরেই বুঝতে পারল এভাবে ঢালু পথ ধরে পাহাড়ে ওঠা সহজ ব্যাপার নয়। তাই সে রাত্রের মতো ওরা পাহাড়েরই এক জায়গায় বিশ্রাম নেবে বলে ঠিক করল। এদিকটায় ঠান্ডাটা বেশি, তাছাড়া পাহাড়ের উপরে খানিকটা উঠে এসেছিল বলে ওদের আরও ঠান্ডা লাগছিল। ওদের সঙ্গে যা ব্যাগপত্র ছিল তাতে গরম জামা বেশ কিছু ছিল, সেখান থেকে আরও জামা বের করে ওরা পরে নিল। তারপর পাহাড়ের ওপরে ওঠার পথের একপাশে অপেক্ষাকৃত সমতল একটা জায়গায় ওদের ব্যাগপত্র রেখে রাত্রের মতো সেখানেই থাকার ব্যবস্থা করে নিল ওরা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানব বলল, কাজটা ঠিক হলো না বুঝলি? এভাবে ঝোঁকের মাথায় ওই মনাস্ট্রি পর্যন্ত যাওয়ার সিদ্ধান্তটা নেওয়াটা একদম ঠিক হয়নি। আশেপাশে কারো সঙ্গে কথা বললে ভালো হতো। আমার মনে হয় না আশেপাশে কারোর সঙ্গে কথা বললে তারা ওই মনাস্ট্রির কথা বলতে পারতো। ওখানকার লামাটা কি বলল শুনলি না? মনাস্ট্রি না চাইলে ওখানে কেউ যেতে পারবে না, কারোর সাহায্য নিয়েও আমরা ওখানে যেতে পারবো না যদি ওই মনাস্ট্রি না চায়। তুই ওই লামাদের কথা বিশ্বাস করছিস? দেখ, ঠাকুরদা বলতো আমাদের এই দুনিয়াতে এমন অনেক স্থান আছে যেখানে আমাদের পৃথিবীর নিয়ম এখনও চলে না, সেখানকার নিয়ম একদম আলাদা। এমন অনেক জায়গা আছে যেখানে তারা না চাইলে এই পৃথিবীর কোনো মানুষ সেই স্থান খুঁজেও পর্যন্ত পাবে না। আর এই বৌদ্ধ লামাদের ধর্মস্থানগুলো, বিশেষ করে এই মনাস্ট্রিগুলো যেগুলো দুর্গম স্থানে হয়, সেগুলো নিয়ে কিন্তু অনেক গল্প প্রচলিত আছে। এই মানব, আকাশের দিকে তাকিয়ে দেখ, আমাদের ওখান থেকে আকাশের এমন একটা রূপ কিন্তু সহজে দেখা যায় না। মানব প্রবল শীতে জড়সড় হয়ে উৎসবের পাশে এসে বসেছিল। সামান্য হেলে আকাশের দিকে তাকিয়ে সত্যি সত্যি আকাশের অন্য একটা রূপ ওরা দেখতে পেয়েছিল। ততক্ষণে চারপাশে অন্ধকার নেমে এসেছে। আকাশের গায়ে তারাগুলো যেন আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে। তার সঙ্গে অর্ধেক চাঁদটা আকাশের গায়ে যেন ঝুলে রয়েছে। একটা ঠান্ডা হাওয়া বারবার ঘুরে ঘুরে আসছিল। ওদের গা এতটাই ঠান্ডা যেন মনে হচ্ছিল হাওয়া নয়, তুষারপাত এসে লাগছে ওদের গায়ে। আচ্ছা, এখানে মাঝে মাঝে
তুষারপাত হয়, তাই না? হয়, তবে এটা গরমের সময়। এই সময়ের দিকে ঠান্ডা বেশ থাকলেও তুষারপাত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা মানব, এই ওই লামা কেন বললো যে আমরা ওই মনাস্ট্রিতে যেতে পারবো না? এত বছর ধরে অনেকে ওখানে যেতে পারেনি, তাহলে আমরা যেতে পারবো কেন? জানি না। আমি যার কাছ থেকে এই মনাস্ট্রির কথা শুনেছি সেও বলেছিল ওই মনাস্ট্রিতে যাওয়ার সহজ ব্যাপার নয়, আর সে কারণেই আমার ওখানে যাওয়ার প্রবল ইচ্ছে হয়েছিল। আচ্ছা, তোর দাদু তো এদিকে ওদিকে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে। এই মনাস্ট্রিতে কিংবা এই অংশে সে কখনো আসেনি? এসেছে হয়তো, আর তবে এদিককার কথা আমার তেমন কিছু বলেনি। তবে হ্যাঁ, ভুটানে এসেছিল, সে কথা আমরা বলেছিল। আকাশের তারাগুলো অনেক বেশি কাছে মনে হচ্ছে না? মনে হচ্ছে যেন আমরা চাইলেই আকাশের তারাগুলোকে ধরে ফেলতে পারি। মানব, বলছি, আমরা পাহাড়ে কিন্তু অনেকটা উঠে এসেছি। যত উপরে উঠে আসবো ততই এমনটা হবে। কিন্তু কিন্তু পাহাড়ের গায়ে এমনভাবে পাথর কেটে পথটা তৈরি করলো কে বলতো? নিশ্চয়ই এখানকার মানুষরাই করেছে, নিজেদের সুবিধের জন্য। আর নিশ্চয়ই পাহাড়ের উপরে তাদের কোনো কারণে মাঝে মাঝে উঠতে হয়, তাই এই পথটা তৈরি করেছে। তার মানে এই পথে অন্য কোথাও যাওয়া যায়? শুধু ওই মনাস্ট্রি ছাড়াও অন্য পথ কি আছে এখানে? না না, ছাড়, এখন অপেক্ষা করে ঠিক লাভ নেই। কোনো রকমে জামা কাপড়গুলো গায়ে চেপে আজকের মতো ঘুমিয়ে পড়। জায়গাটা সমতল, তাছাড়া পাহাড়ের এদিকটা একটা খাঁজ মতো আছে দেখ, তাই নিচে গড়িয়ে পড়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, বুঝলি? উৎসব চোখ বন্ধ করল, কিন্তু মানব চোখ বন্ধ করতে পারল না। সে কেমন যেন একভাবে আকাশের দিকে তাকিয়ে দেখছে, আর বারবার তার মনে হচ্ছে তার চোখের সামনে দেখতে পাওয়া নক্ষত্রগুলো যেন আরও বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। মানবের অনেক কিছু মনে পড়ে যেতে লাগলো বারবার। ছোটবেলার কথা। অনেক ছোটবেলায় একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে ঘটনার কথা মানব ছাড়া আর কেউ জানে না। আজ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে সেই ঘটনার কথাই মনে পড়ে যেতে লাগলো। সেটা কিন্তু মানব বুঝতে পারল না। সে একভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে ভয় আর উত্তেজনায় তার গোটা শরীর কেঁপে উঠতে লাগলো। যেন স্পষ্টভাবে সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যেন গোটা আকাশটা তারার দল আর চাঁদটাকে আকাশের গায়ে লেপ্টে আস্তে আস্তে নেমে আসছে তার দিকে। কেমন যেন একটা অদ্ভুত উত্তেজনায় মানবের গোটা শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে যে পাশে শুয়ে থাকা উৎসবকে একটা হাতে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলবে, তেমনটাও সে করতে পারল না। তার গোটা শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে সেই দৃশ্যটা দেখে। আর তার চোখের সামনে হু হু করে আকাশটা যেন নেমে আসতে লাগলো নিচের দিকে। মানবের মুখ থেকে কোনো কথা বেরিয়ে এলো না। চারপাশের ঠান্ডাটা যেন ঘিরে ধরেছে তাকে। একটা প্রবল শৈত্যপ্রবাহ তার মাথা থেকে পা পর্যন্ত যেন জমিয়ে বরফের মতো করে দিতে লাগলে। ঠিক সেই মুহূর্তে তার কানে ভেসে এলো একটা অদ্ভুত সুর। যেন একটা অদ্ভুত সুর বহুদূর থেকে ভেসে এসে তার কানে এসে ঢুকছে। আর তাতেই যেন ওই আকাশে নেমে আসা চারপাশে নিস্তব্ধতার এই অদ্ভুত পরিবেশটুকু যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে মানবের কাছে। মানব বুঝতে পারল ঠোঁট নাড়াবার মতো শক্তিটুকু তার নেই। দুটো হাত পাশে পাথরের উপর রেখে সে শুয়েছিল। দুটো হাতও সে নাড়াতে পারছে না ঠিকভাবে, অথচ তার পাশেই শুয়ে রয়েছে উৎসব। মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বার করতে পারলে হয়তো উৎসব উঠে এসে তাকে সাহায্য করবে। কিন্তু যদি সত্যি সত্যি আজ এই রাতে আকাশটা পৃথিবীর বুকে নেমে আসে, তাহলে উৎসব কি সাহায্য করতে পারবে? পৃথিবীর কোনো শক্তির কেউ কি তাকে সাহায্য করতে পারবে? ভয়ে প্রায় পাথরের মতো হয়ে গেল মানব। আকাশের দিকে তাকিয়ে দেখতে দেখতে এবারে মানবের যেন মনে হলো তারাগুলো এক জায়গায় স্থির নয়। তারাগুলো যেন গোটা আকাশে এদিকে ওদিকে সরতে শুরু করেছে। এমন একটা অদ্ভুত দৃশ্যের জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। শুধু মানবের জীবনে কেন, গোটা পৃথিবীর জীবনে মনে হয় এমন একটা ঘটনাই প্রথমবারের মতো। হঠাৎ করে একটা ব্যাপার বুঝতে পেরে মানব যেন খানিকটা অবাক হলো। শরীরের সর্বশক্তি দিয়ে সে মাথাটা একপাশে ঘুরিয়েছিল, আর তাতেই দেখতে পেয়েছে একটা অদ্ভুত দৃশ্য। যেখানে তারা শুয়েছিল সেই সমতল পাহাড়ের খাঁজের মতো জায়গাটা
যেন কোনো একটা অদ্ভুত কারণে উঠে এসেছে অনেকটা উপরে। যে পাহাড় ধরে ওরা উঠেছিল সেই পাহাড়ের মাথা ছাড়িয়ে ওই সামান্য স্থানটুকু উঠে গেছে অনেক উপরে। ওদের ব্যাগ দুটো ওদের মাথার কাছেই রয়েছে। একপাশে উৎসব নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। মানব কাঁপা কাঁপা হাতে উৎসবের গায়ের উপর একটা হাত রাখতেই বুঝতে পারল ঠান্ডায় উৎসবের গোটা শরীরও কেমন যেন বরফের মতো হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসা সেই সুর তখনও তার কানে এসে ধাক্কা দিচ্ছে। সেখানে শুয়ে থাকতে থাকতে যে পথ ধরে ওরা এগিয়ে এসেছিল সেদিকে তাকিয়ে অন্ধকারে মিটিমিটি আলো ছাড়া আর কিছুই দেখতে পায়নি। গোটা আকাশটা যেন বহু দূরে কোথায় যেন মিশে গিয়েছিল। আর এখন সেই শহরের মিটিমিটি আলো গোটা আকাশের প্রান্ত দূরে আঁধারের রেখার মতো সমস্ত কিছু যেন কোথায় মিলিয়ে গেছে। চারপাশে আকাশ ছাড়া আর কিচ্ছু নেই। যেন মনে হচ্ছে এই পাথরের সমতল জায়গাটা ছাড়া চারপাশে আকাশ আর আকাশ। যেন কোনো একটা অদ্ভুত কারণে ওই জায়গাটা পাহাড়ের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উঠে এসেছে মহাশূন্যে। আর সেই মহাশূন্যে ভাসতে ভাসতে মানব আকাশ দেখে চলেছে। একটা প্রবল শক্তিতে নিজের মনের সমস্ত জোর একত্র করে দুহাতে ধাক্কা দিল উৎসবকে। উৎসবও ধরফর করে উঠে বসল তার পাশে। ঠিক তখনই সঙ্গে সঙ্গে মানবের মনে হলো বড্ড উঁচু থেকে সে যেন নিচের দিকে পড়ে যাচ্ছে। অনেকটা উঁচু থেকে হঠাৎ করে নিচের দিকে নাগরদোলা কিংবা লিফট নামতে শুরু করলে যেমন মনে হয়, ঠিক তেমনটাই মনে হচ্ছিল। মানবের মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমে ক্রমে। এক্ষুনি সে নিচে গিয়ে পড়বে। একটা অদ্ভুত চিৎকার করে এসে উৎসবকে জড়িয়ে ধরেছিল। উৎসবের ঘুমটা এক চটকায় ভেঙে গিয়েছিল। উৎসব ঘুম জড়ানো গলাতেই বলল, আরে কি হয়েছে? অমন করছিস কেন? মানব কিন্তু উৎসবকে জড়িয়ে ধরেছিল। চোখ বন্ধ থাকা অবস্থাতেই মানব বলতে লাগলো, ওই সুরটা, ওই সুরটা। কোন সুর? কিসের সুর? কি বলছিস? এখানে তো কোনো সুর নেই। কি হয়েছে? স্বপ্ন দেখেছিস নাকি? মানব ততক্ষণে উঠে বসেছে। এদিক ওদিক ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে সে কিন্তু অবাক হয়ে গেল। কোথায় তার হাতের কাছে নেমে আসা আকাশ। আকাশটা আগের মতো দূরেই রয়েছে। চাঁদটাও একইভাবে আকাশের এক কোণে যেন ঝুলে রয়েছে। দূরে তাকিয়ে শহরটাকে আগের মতোই দেখা যায়। দূরে সেই আধারের দিগন্ত রেখা। পাহাড়ের যেখানে ওরা বসেছিল ওরা এখনো সেখানেই বসে রয়েছে। ঘাড় কাত করে উপরের দিকে তাকালে ঢালু পাহাড়ের সেই পথটা আরো উপরের দিকে উঠে গেছে। কিন্তু একটা সুর নিশ্চয়ই রয়েছে। তবে মানব বুঝতে পারল যে সুরের কথা সে বলছে সেই সুর এখন আর বাইরে থেকে আসছে না। তার মাথার মধ্যে সুরটা যেন বেজে চলেছে। উৎসব ব্যাগ ছেড়ে জলের বোতল বার করে এগিয়ে দিল মানবের দিকে। বলল, এই নে, এটা জল খা। কি হয়েছে বলতো? হঠাৎ করে এমন চিৎকার করলি কেন? এমন থতমতো খেয়ে গেছিস কেন? মানব জলের বোতল নিয়ে জল খেয়ে খানিকটা ধাতস্থ হলো। তারপরে একটু একটু করে সমস্ত কথা উৎসবকে খুলে বলতে উৎসবও কিন্তু অবাক হয়ে গেল। বলল, বড্ড অদ্ভুত ব্যাপারটা। তুই যে ঘুমিয়ে পড়েছিলি তেমনটা কিন্তু মনে হলো না তোকে দেখে। তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তারপর উঠে বসেছিলি নাকি? না রে, আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমোইনি। আমি বসেছিলাম, বসে এদিক ওদিকে তাকিয়ে দেখছিলাম, আর তখনই প্রথম কানে এসে লাগে সেই সুরটা। মানে প্রথমে তোর কানে সেই সুরটা এসেছিল, তারপরে তুই ওই অদ্ভুত ব্যাপারগুলো দেখেছিস, কি তাই তো? সুরটা ঠিক কেমন বলতো? সেই সুর এর আগে তো কখনো শুনেছিস কি? না, সুরটা কোনো চেনা সুর নয়। এমন কোনো সুর পৃথিবীর কোনো বাদ্যযন্ত্র দিয়ে বাজানো যায় বলে আমার তো মনে হয় না। সুরটা যেন পিয়ানো, বাঁশি এবং আরো অনেকগুলো বাদ্যযন্ত্রের একটা মিশ্রণ। কিন্তু অদ্ভুতভাবে অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে বাজলে সেটা আলাদা করে বোঝা যায়, কিন্তু এই সুরটা একটাই সুর। যেন একটাই বাদ্যযন্ত্র দিয়ে অনেকগুলো বাদ্যযন্ত্রের মতো সুর একসাথে বাজানো হচ্ছে, যেটা না শুনলে তোকে ব্যাপারটা বোঝানো যাবে না। আমার বোঝার কোনো প্রয়োজন নেই। তোর মাথার উপর কোনো কারণে চাপ পড়েছে। তুই একটু ঘুমানোর চেষ্টা কর। বাকি রাতটা আমি জেগে কাটিয়ে দিচ্ছি। এদিকটা প্রচণ্ড ঠান্ডা, এভাবে দুজনে ঘুমানো ঠিক হবে না। তুই ঘুমো।
মানবের কেমন যেন ক্লান্ত লাগছিল। এমনটা তো তার হয় না। তার মাথার ভেতর সেই সুর বেজেই চলেছিল। বারবার ভয়ে ভয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছিল। তারপর কখন যে চোখ বন্ধ হয়ে এসেছিল তা মনে নেই। পরদিন সকালে উৎসবের ডাকে তার ঘুম ভাঙে। রোদের আলো ফুটতে শুরু করেছে। ওরা আর অপেক্ষা না করে ব্যাগ নিয়ে আবার পাহাড়ের সেই ঢালু পথ ধরে উপরের দিকে উঠতে থাকে। পথের দুপাশে খাড়া পাহাড় রয়েছে। সেই পাহাড়ের খাঁজ ধরে ধরে উপরের দিকে ওঠা যায়। কিন্তু যত উপরের দিকে ওরা উঠতে লাগলো, ততই যেন ওদের নিঃশ্বাসের কষ্ট হতে লাগলো। একসময় ওরা থেমে নিচের দিকে তাকিয়ে দেখল অনেক উপরে উঠে এসেছে ওরা। এখান থেকে গোটা শহরটাকেই যেন ভালোভাবে দেখা যায়। মানব বলল, পাহাড়টাকে নিচ থেকে দেখে কিন্তু এত উঁচু বলে মনে হয়নি, অথচ আমরা অনেক উঁচুতে উঠে এসেছি। কিন্তু ওই লামা তো বলেছিল এই পথে উপরের দিকে উঠলে একটা বাঁক পাওয়া যাবে, কিন্তু এখানে তো কোনো বাঁক নেই। নিশ্চয়ই আছে, আমাদের আরো উপরে উঠতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে আমরা ভুল পথে এসেছি। পাহাড়ের উপরে সেই মনাস্ট্রি হবে বলে তো মনে হচ্ছে না। লামা কিন্তু বলেছিল ও পাহাড়ের ওপাশে একটা উপত্যকা রয়েছে। উপত্যকার পথে যাওয়ার জন্য আমাদের যদি এই গোটা পাহাড়টাতেই উঠতে হয়, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে সহজ হবে না। পাহাড়ের অর্ধেকটা পর্যন্ত কিন্তু আমরা এখনও আসতে পারিনি, আর গোটা পাহাড় পর্যন্ত যদি পথ না থাকে তাহলে। উৎসবের কথা শুনে মানব কেমন যেন অবাক হয়ে গেল। তার সাথে সাথে একটু ভয়ও হচ্ছিল তার। যে পথে ওরা ঝোঁকের বসে উঠে বসেছে, সেই পথটা একদম খাড়াই না হলে বেশ ভালো হতো। এই ঢালু পথে উপরে ওঠা যতটা কষ্টকর, তার চেয়ে কষ্টকর নিচের দিকে নেমে যাওয়া। নিচের দিকে নেমে যাওয়ার সময় খুব সহজে ধীরে ধীরে পা ফেলতে হবে। একবার যদি পা পিছলে যায়, তাহলে আর রক্ষে নেই। এতক্ষণ পরে আসল ভয়টা মানব পেল। সে বলল, কিন্তু আমরা এবার কি করব? আমরা তো অনেকটা উঠে এসেছি। এই পথে আবার নিচের দিকে নেমে যাওয়া মানে বিপদ। কি করি বলতো? ওই লামা বলেছিল আমরা ঠিক পথের সন্ধান পেয়ে যাব, আর এই মনাস্ট্রি যদি না চায় তাহলে আমরা কোনোভাবেই ওখানে যেতে পারবো না, তাই না? তার মানে আমাদের ওই মনাস্ট্রি এবং এই লামাকে মনে মনে ভাবার চেষ্টা করতে হবে, না হলে তারা আমাদের কথা জানতেও পারবে না এবং আমরা ওখানে যাওয়ার পথ আর পাবও না। মানব চিৎকার করে বলে ওঠে, পাগলের মতো কথা বলছিস তুই? তোর মনে হয় ওখানের ওই মনাস্ট্রির লোকেরা আমাদের কথা চিন্তা করবে আর ওরা বুঝতে পেরে যাবে? উৎসব ঠান্ডা চোখে তাকায় মানবের দিকে। তারপর বলে, তুই একটা কথা কিন্তু ভুলে যাচ্ছিস। এতক্ষণ পর্যন্ত আমরা এতটা উপরে উঠে এলাম, অথচ একটা মানুষও কিন্তু এখানে দেখলাম না। আর একটা ব্যাপার লক্ষ্য করেছিস? যে ঢালু পথ ধরে আমরা এতক্ষণ উপরে উঠে এসেছি, সেই ঢালু পথের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখ। আরে দেখ না, দেখ। উৎসবের কথায় মানব নিচের দিকে তাকালো। প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপরে যেই ব্যাপারটা সে বুঝতে পারল, তাতে তার গোটা শরীর যেন পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। এই ব্যাপারটা সে এতক্ষণ বুঝতে পারেনি কেন? পাহাড়টা বেশ খাড়াই, মোটেই ঢালু পথ এমন একটা পাহাড়ে থাকার কথা নয়। পাথর কেটে কেটে যদি কেউ পথ বানিয়ে থাকে, তাহলে ওই পথ এতটা ঢালু হওয়ার কথা নয়। ওরা ঢালু পথে নিচ থেকে এতটা উঠে এসেছে, অর্থাৎ খাড়া পাহাড় যদি না হতো, তাহলে এই ঢালু পথে ওরা উপরে ওঠার সঙ্গে সঙ্গে বেশ খানিকটা উত্তরের দিকেও এগিয়ে যেত। অথচ ওদের ঢালু পথের পাশেই ওরা পাহাড়টাকে একদম খাড়া দেখতে পাচ্ছে, অথচ পথটা ঢালু। এমনটা কি করে হয়? সামনের দিকে ঝুঁকে মানব দেখতে পেল যে পথে ওরা উঠেছে সেই পথটা মোটেই ঢালু নয়, খাড়াই পথ। অর্থাৎ এই পথে নিচের দিকে নামতে গেলেই ওরা বিপদে পড়বে। কিন্তু উৎসব সেসব দিকে এগোলো না। সে একটা পা নিচের দিকে নামাতে যেতে মানব খপ করে তার হাত ধরে বলল, কি করছিস কি? এই খাড়াই পথে নিচের দিকে নামতে হবে না। আরে সেটাই তো দেখতে চাইছি, কোন শক্তিতে আমরা এই খাড়াই পথ ঢালু পথের মতো হেঁটে এখানে এসে পৌঁছলাম। মানব উৎসবের হাত ধরে রইল। উৎসব সামনের দিকে একটা পা নামাতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ওদের চোখের সামনে খাড়াই পথটা কেমন যেন ঢালু হয়ে এলো সামান্য। পুরো পথটা যেন ওদের সামনে ঢালু হয়ে গেছে। উৎসব এক পা বাড়াতে আবারও মনে হলো
যেন সেই ঢালু পথটায় আবার সামনের দিকে এগোতে শুরু করেছে। অর্থাৎ ওদের চোখের সামনে কোনো এক মন্ত্র বলে খাড়া পথটা বারবার ঢালু হয়ে যেতে লাগলো। যে পথে কোনো অভিযাত্রীর দল পাহাড়ে চলার প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া এক পাও উঠতে পারবে না, সেই পথে ওরা আজ 1.5 দিন পায়ে হেঁটে উঠে এসেছে। মানবের মাথার ভেতরটা কেমন যেন করছিল। উৎসব কিন্তু ভয় পায়নি। সে হাসতে হাসতে বলল, লামা আমাদের মিথ্যা বলেনি রে। ওই মনাস্ট্রি না চাইলে এই পথে কেউ আসতে পারবে না। এবার বুঝতে পারছিস তো লামা কেন বলেছিল আমরা এই মনাস্ট্রি দেখতে পাবো না? কিন্তু কেন? আমরাই কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বস। ওই মনাস্ট্রি গিয়ে না পৌঁছানো পর্যন্ত এ প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো না। চল। মানবের ভয় কাটাতে বেশ খানিকটা সময় লেগেছিল। তারপর ওরা আবার হাঁটতে শুরু করলো। আর একভাবে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে ওরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল ওদের ডান দিকে পাহাড়ের একটা খাঁজে হঠাৎ করেই উজ্জ্বল রঙিন কি যেন একটা পাহাড়ের দিকে লুকিয়ে পড়ে। ব্যাপারটা রোদের জন্য ওদের চোখে ঝলমল করে উঠেছিল, যেন উজ্জ্বল কিছু একটা হঠাৎ করেই পাহাড়ের খাঁজে একপাশে সরে গিয়েছে। সেদিকে তাকিয়ে উৎসব বলল, আমরা পাহাড়ের অনেক উপরে উঠে এসেছি জানিস। এই পথে মানুষ থাকার তো কথা নয়। তাহলে উজ্জ্বল জিনিসটা কি? কোনো পাথর নাকি? আমার তো মনে হচ্ছে এখানে যা হচ্ছে তা স্বাভাবিক নয়। আমাদের এই মনস্ট্রিতে যাওয়াটা কি ঠিক হবে? তুই ভয় পাচ্ছিস মানব? অথচ এখানে আসার জন্য কিন্তু তুই সব থেকে বেশি কৌতূহল প্রকাশ করেছিলি। আর তোরই তো ইচ্ছে ছিল লামাদের সঙ্গে দেখা করার আর লামাদের ব্যাপারে জানার। তাহলে? হ্যাঁ ছিল, কিন্তু এমন অদ্ভুত ব্যাপার হতে পারে তা তো বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন মনে হলো একটা অদ্ভুত কোনো যন্ত্র পাহাড়ের গা ধরে হেঁটে চলেছে। ঠিক যেখানে ওরা সেই উজ্জ্বল কিছু দেখতে পেয়েছিল সেই দিকে। আর সেদিকে চোখ পড়তে উৎসব এবারে দেখতে পেল একটা পথ পাহাড়ের গা বেয়ে যেন নিচের দিকে নেমে গেছে। তবে ওরা যে পথে এসেছে সেই পথে নয়। পাহাড়ের গা বেয়ে সেই পথটা সোজা খানিকটা এগিয়ে গিয়ে একটা গুহার মুখের কাছে ঢুকেছে। ওই দেখ, ওইদিকে একটা পথ মতো রয়েছে, দেখ। কিন্তু ওই পথে যে আমাদের যেতে হবে। একটু আগে আমরা একটা অদ্ভুত কিছু ডাক শুনতে পেয়েছি আর উজ্জ্বল একটা আলো দেখতে পেয়েছি। কোনো পাথর ছাড়া ওই উজ্জ্বল আলো থাকার কথা নয়। আর যদি কোনো পাথর হতো তাহলে আমরা আবার সেই উজ্জ্বল আলোটা নিশ্চয়ই দেখতে পেতাম। এমনও তো হতে পারে কোনো ছোট পাথর উপর থেকে গড়িয়ে পড়ছিল আর সেই সময় এমনটা হয়েছে। হ্যাঁ, হতেই পারে। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে ওই মনাস্ট্রিতে পৌঁছতে গেলে আমাদের নির্দেশ করা পথেই চলতে হবে। কিন্তু আমাদের নিজের দিক থেকে। আমরা যেখানে চলেছি সেখান থেকে নিশ্চয়ই কেউ চাইছে আমরা সেখানে যাই, আর তার জন্যই সেখান থেকে কেউ নির্দেশ দিচ্ছে। গোটা ব্যাপারটাই আমাদের বিশ্বাস করতে হবে। আমরা এখন কোনো বহুদল শহরের মাঝে নেই যেখানে চারপাশে মানুষের ভিড়, সেখানে আমরা নেই। আমরা রয়েছি এক জনমানব শূন্য পাহাড়ের গায়ে। আর এই পাহাড়ের গায়ে আমরা পথ চলেছি ওই মনাস্ট্রির জন্য। তোর মনে হয় এই পথে যদি আমরা উল্টো দিকে হাঁটতে শুরু করি তাহলে আমরা ভালোভাবে ফিরতে পারবো? তোর মনে হচ্ছে না আমরা কি ওখানে গিয়ে ফিরতে পারবো ওখান থেকে? মানব বুঝতে পারল উৎসব আসলে কি বলতে চাইছে। যে ওদের এই মনাস্ট্রিতে নিয়ে যেতে চাইছে সে যদি সিদ্ধ না হয় তাহলে ওদের কোনো ক্ষতি হতে পারে। তাই আর সময় নষ্ট না করে ওরা গুহার মুখের ভেতরে ঢুকে পড়ল। এতক্ষণ ধরে আলোর মধ্যে পথ চলার পরে অন্ধকারে পথ চলতে ওদের কিন্তু বেশ অসুবিধেই হচ্ছিল। তবে একটা আশ্চর্য ব্যাপার ওরা বারবার লক্ষ্য করছিল। খানিকটা এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে দেওয়ালের গায়ে একটা করে মশাল দেখতে পাচ্ছিল ওরা। মশালের আলোগুলো বড় অদ্ভুত। এমন স্থির মশালের আলো ওরা এর আগে কখনো দেখেনি। মশালের আলো মাঝে মাঝে কেঁপে ওঠে, কিংবা হাওয়া দিলে সেই আলো নড়ে, কিন্তু এই মশালের আলোগুলো একদম স্থির। ওরা গুহার ভেতরে পথ চলতে চলতে মানবার উৎসব মাঝে মাঝে একটু অবাক হলেও ওরা বুঝতে পারছিল যে ওদের পথ দেখিয়ে চলেছে সেই, ওদের কোনো এক অজানার দিকে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা একভাবে চলার পর গুহার মুখে শেষের দিকেও একটু আলোর আভাস পেল। আর সেটা দেখেই মানব চিৎকার করে বলল, আলো আলো, ওই দেখ আলো। এই
মনে হয় আমরা এসে পড়েছি, বুঝলি? আলোর দিকে এগিয়ে যেতে যেতে ওরা যখন সেখান থেকে বাইরে এলো, ওদের দুচোখ ভরে উঠল বিস্ময়ে। একটা অজানা শিহরণে গোটা শরীর শিরশির করে উঠল। ওরা এসে দাঁড়িয়েছে একটা উপত্যকার দেশে, কিন্তু এই উপত্যকার একদম নিচের কাছে আসার জন্য ওরা গুহাপথে কিন্তু খুব বেশিক্ষণ হাঁটেনি, অথচ ওরা প্রায় 1.5 দিন ধরে ওই পাহাড়ে চড়েছে। তাহলে গুহাপথ এমনভাবে ওদের এই উপত্যকায় নিয়ে এলো কি করে? অথচ ওদের স্পষ্ট মনে আছে গুহার পথ কখনোই ঢালু ছিল না, সোজা পথেই ওরা হেঁটে এসেছে। এদিক ওদিক তাকিয়ে ওরা দেখতে পেল চারপাশে পাহাড় ছাড়া আর কিছু নেই। আর তারপরেই একদিকে উৎসবের চোখ পড়তেই দেখতে পেল একটা মনাস্ট্রি। ওই দেখ, আমরা যে কারণে এখানে এসেছি সেটা। কিন্তু ততক্ষণে মানব আরও একটা ব্যাপার দেখতে পেয়ে ভয় চিৎকার করে উঠেছে। উৎসব, উৎসব, আমরা যে পথে এলাম সেই রাস্তাটা কোথায় গেল? ভয়ে আতঙ্কে মানবের গোটা শরীর যেন ঠক ঠক করে কাঁপছিল। একটু আগে যে গুহাপথ থেকে ওরা বাইরে বেরিয়ে এসেছে, সেই গুহাপথের মুখটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। চারপাশে বড় বড় পাহাড় ছাড়া আর কিছু নেই। সেই পাহাড়ে ওঠার কোনো রাস্তাও ওদের চোখে পড়ল না। শুধু সেই পাহাড় পেরিয়ে বেশ খানিকটা দূরে একপাশে একটা মনাস্ট্রি দেখতে পেল ওরা দূর থেকে। এটাই সেই পিথেরাং মনাস্ট্রি যেখানে যাওয়ার কথা তুমি বলেছিলে। কিন্তু এখানে আসার যে পথ আমরা অতিক্রম করেছি সেই পথটা গেল কোথায়? এখান থেকে আমরা ফিরবো কি করে? এত অধৈর্য হোস না মানব, শান্ত হ, একটু শান্ত হ প্লিজ। চারিদিকে তাকিয়ে দেখ, গোটা এলাকাটা কেমন শান্ত। এই দেখ, ওদিকে দেখ, কেউ একজন যেন আমাদের দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে না? মানব আর উৎসব সামনের দিকে তাকিয়ে দেখল সত্যি একজন ওদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তার সঙ্গে ওদের দিকে হেঁটে আসছে একটা ভেড়া। ভেড়াটা অদ্ভুতভাবে মাঝে মাঝে ডাকছে। লোকটা ওদের আরও কাছে এগিয়ে আসছে। ওরা বুঝতে পারল লোকটা একজন লামা। তার পরনে ঠিক আগের মতোই লাল হলদে পোশাক। লামা এগিয়ে এসে ওদের সামনে মাথা নিচু করে বলল, তোমাদের এখানে স্বাগতম। তোমাদের জন্যই আমি অপেক্ষা করছিলাম। তোমরা আসতে বড্ড দেরি করে ফেললে। এসো, এসো আমার সঙ্গে। আমাদের জন্য মানে? আপনি কি জানতেন না আমরা এখানে আসব? জানতাম। আমাদের প্রধান লামা আমাদের এই বিষয়ে কথা বলেছে। এখন তোমরা আমাদের সঙ্গে এসো। তোমরা বড় ক্ষুধার্ত, তোমরা আমাদের সঙ্গে এসো। তোমাদের আগে ক্ষুধা নিবারণ করা হোক, তারপর তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে পাবে। কিন্তু কিন্তু আমরা ফিরে যাব কিভাবে? আবার এখানে আসার পথ তো বন্ধ হয়ে গেছে। লামা হাসল। রোদের আলো তার মুখে পড়ে তার মুখটা যেন আরো উজ্জ্বল বলে মনে হচ্ছে। সেভাবেই সে বলল, সমস্ত কিছুই তার ইচ্ছে। তবে তোমরা এখানে এসেছো এইটাও তার ইচ্ছে, আর এখান থেকে যাবেও তার ইচ্ছেতেই। কিন্তু এখান থেকে যদি আমরা আর ফিরে যেতে না পারি তখন কি হবে? আর উৎসব মানবের একটা কাঁধ চেপে ধরল। তারপরে বলল, এত অধৈর্য হচ্ছিস কেন? চল না, আগে ওনার সঙ্গে গিয়েই দেখা যাক। মনকে সর্বদা শান্ত রাখতে হবে। অশান্ত মন বড় বিপদ ডেকে আনে। এখানে যা হচ্ছে তাতে বিশ্বাস রাখতে হবে। সমস্ত কিছুর ওপর বিশ্বাস রাখলে সব পথ বেরিয়ে আসবে। তোমরা এসো আমার সঙ্গে। গোটা পথে সেই লামা কিন্তু আর কোনো কথা বলল না। ভেড়াটা ওদের সঙ্গে তবে আগে আগে চলল। কিন্তু পাহাড়ের এত উপরে এমন একটা জায়গায় ভেড়া যে থাকতে পারে সে কথা ওরা ভাবতেও পারে না। ওরা যখন মনাস্ট্রির কাছাকাছি গিয়ে পৌঁছয় তখন মানব বলল, এটা কি সেই পিথেরাং মনাস্ট্রি? তোমরা ঠিক জায়গাতেই এসেছো। তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা এসো। এখন তোমরা বিশ্রাম নাও। তোমাদের জন্য খাবার ব্যবস্থা করা হচ্ছে। উৎসব কিন্তু এদিকে ওদিকে তাকিয়ে দেখছিল। মনাস্ট্রিটা বড় একতলা মনে হলেও প্রায় অনেক বড় প্রাসাদের মতো।
সামনের দিকে ওরা বড় সিঁড়ি দিয়ে উপরে উঠল। তারপর একটা বড় বারান্দা পেরিয়ে ওরা যেতে লাগলো সামনের দিকে। বারান্দায় অনেকগুলো থাম, থামগুলোতে লাল কাপড় জড়ানো রয়েছে। উপরে উঠতেই ওরা বুঝতে পারল চারপাশে আরও অনেক লামা রয়েছে। তারা কিন্তু কেউই ওদের দিকে তাকিয়ে দেখল না। বাইরের দুজন মানুষ এখানে এসেছে, অথচ তাদের নিয়ে ওদের কোনো কৌতূহলই নেই। তারা নিজেরা নিজেদের মতন কাজে ব্যস্ত। ওই বড় লম্বা বারান্দা পেরিয়ে ওরা এগিয়ে গেল সামনের দিকে। সামনের দিকে টানা অনেকগুলো দরজা। সেই দরজার কাছ দিয়ে ওরা এগিয়ে যেতে লাগলো। প্রত্যেকটা দরজার কাছে উল্টো দিকে একটা করে থাম, আর সেই থামের গায়ে একটা গোল মতো কি যেন একটা লাগানো রয়েছে। ওরা আরও খানিকটা এগিয়ে যেতেই মানব বলল, আর কতক্ষণ হাঁটতে হবে? একটু ধৈর্য তোমাদের ধরতেই হবে। আর কোনো কথা নেই। হাঁটতে হাঁটতে ওরা গোটা বড় বারান্দাটা পেরিয়ে অন্যদিকে বাঁক নিল। তারপর আরেকটু এগিয়ে এসে একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা এই ঘরে বিশ্রাম নাও। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, তারা তোমাদের খাওয়ার ব্যবস্থা করবে। সত্যি বলতে তারা দুজনেই বড় ক্লান্ত হয়ে গিয়েছিল। ঘরে ঢুকতেই দরজাটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর একটা আলো জ্বলছে, তবে এই আলো যে ইলেকট্রিসিটির আলো নয় তার বলে দিতে হয় না। একটা হ্যারিকেনের মতো কি যেন জ্বলছে। তার আলোতেই ঘরের ভেতরটা সামান্য আলোকিত হয়ে এসেছে। ঘরের ভেতর কিন্তু বিছানা বলতে কিছু নেই। একটা লম্বা কাপড়ের মতো কিছু পাতা রয়েছে মেঝের উপর। ঘরটা ভীষণ ঠান্ডা। একপাশে একটা জলের কুঁজো রয়েছে, পাশাপাশি দুটো গ্লাস। একদিকে একটা জানলা, তার উপর একটা কাপড় ফেলা রয়েছে। অর্থাৎ ঘরের ভেতর তেমন কিছুই নেই। ওরা পিঠের ব্যাগগুলো নিচে নামিয়ে রেখে কাপড়ের উপরে বসল। একটু পরেই বাইরে থেকে একটা অচেনা গলায় কেউ বলে উঠল, দরজা খোলো, তোমাদের জন্য খাবার এনেছি। উৎসব উঠে দরজাটা খুলল। দেখা গেল অন্য একজন লামা ওদের জন্য খাবার এনেছে। এই লামাদের একজনকে অন্যজনের থেকে আলাদা করে চেনার কোনো উপায় নেই বটে, কিন্তু আগে যার সঙ্গে ওদের দেখা হয়েছিল তার উচ্চতা খানিকটা বেশি, এর উচ্চতা খানিকটা কম। তাছাড়া আর কোনো আলাদা পার্থক্য নেই। তোমাদের যে কোনো প্রয়োজন হলে ওই ঘরের মধ্যে যে ঘন্টাটা আছে ওই ঘন্টাটা বাজাবে, তাহলেই আমি আসবো। আচ্ছা, এখানে আশেপাশে তো কাউকে দেখলাম না। এখানে কি লোকজন কম থাকে? সবাই আছে, তারা নিজের জায়গাতে আছে। তোমাদের সঙ্গে সঠিক সময় তাদের দেখা হবে। এখন তোমরা খেয়ে দিয়ে বিশ্রাম করো। সেই লামা আর কিছু না বলে চলে গেল। ওরা খাবারের ঢাকা তুলতে দেখতে পেল সাদা সাদা কি যেন একটা রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো। একটা ছোট্ট বাটিতে তরল কিছু একটা, তাছাড়া সবুজ সবুজ শাকের মতো আরও কিছু রয়েছে। ওরা বেশ ক্ষুধার্ত ছিল, তাই খাওয়া দাওয়া করে ওই মেঝেতে রাখা কাপড়ের ওপর লম্বা হয়ে শুয়ে পড়তেই যেন গভীর ঘুমে ওদের দুজনের চোখ বুজে এলো। যখন ওদের ঘুম ভাঙল তখন সন্ধে নামতে শুরু করেছে। ঘরের দরজা খুলতেই চারপাশের অন্ধকার, আর তার মধ্যে জ্বলতে থাকা মিটিমিটি হলদে আলো ওরা দেখতে পেল। দিনের আলোয় চারপাশটা তেমনই থাকে, রাতের বেলা কিন্তু চারপাশটা যেন অন্যরকম বলে মনে হলো। আমরা ঠিক জায়গাতেই এসেছি তো? আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, আর তাছাড়া লোকজন এখানে খুব একটা আছে বলে মনে হয় না। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ, তাই না? উৎসব এদিকে ওদিকে তাকিয়ে দেখছিল। লম্বা বারান্দার চারপাশটা সত্যিই ফাঁকা। এগিয়ে গিয়ে থামের গায়ে হাত রাখতেই বুঝতে পারল থামের গায়ে কাপড় জড়ানো রয়েছে। ওরা হাঁটতে হাঁটতে লম্বা বারান্দা পেরিয়ে একদিকে যেতে লাগলো। ওরা কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারে না। এই অল্প সময়ের মধ্যেই ওদের মনে হলো এই মনাস্ট্রির চারপাশের বারান্দাগুলো যেন একই রকম। যেদিকে ওরা এগিয়ে যাবে সেদিকেই সামনে এগোলে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাবে না। পাহাড়ের নিচে খানিকটা জায়গা সমতল। প্রথমে ওদের মনে হয়েছিল মনাস্ট্রিটা পাহাড়ের এক কোলেই রয়েছে, কিন্তু তারপরে ওরা বুঝতে পারল মনাস্ট্রিটা রয়েছে পাহাড়ের একদম মাঝামাঝি জায়গায়। হাঁটতে হাঁটতে সেদিকে যেতে যেতেই মানব বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছিস?
আশেপাশে এতটা ফাঁকা জায়গা, অথচ এখানে কোনো পাখি কিংবা জীবজন্তু নেই। এই ভেড়াটা কিন্তু ওই লোকটার সঙ্গেই ছিল। জায়গাটা অনেকটা উপরে, তাই এখানে হয়তো পাখি তেমনভাবে আসে না। এখানে মোবাইলগুলোও কাজ করছে না, উফ, কোনো নেটওয়ার্ক নেই। সেটা স্বাভাবিক নয় কি? হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে এসেছে। এমন সময় পেছনের দিক থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। রাতের সময় যেখানে সেখানে না যাওয়াই ভালো। দিনের আলোয় তোমরা যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারো, কিন্তু রাতের বেলায় নয়। কেন রাতের বেলা নয় কেন? এখানে রাতের বেলা ভীষণ ঠান্ডা, আর তোমরা এখানকার লোক নও, তাই তোমাদের সমস্যা হতে পারে। তাছাড়া এদিকে সব জায়গা প্রায় একই রকম দেখতে। অন্ধকারে তোমরা পথ ভুল করতে পারো। এখান থেকে তোমরা নিজের ঘরে ফিরে যেতে পারবে তো? এই কথায় ওরা পেছনের দিকে তাকিয়ে দেখল, কিন্তু তারপরেই বুঝতে পারল প্রত্যেকটা ঘরের দরজা একই রকম। ঘরের সামনে থামের কাছে একটা করে আলো জ্বলছে। ওদের ঘর যে ঠিক কোনটা তা ওরা ঠিক বুঝতে পারল না। লামা হেসে উঠল। এই জন্যই বলেছি, চিনতে পারবে না। লোকটা ওদের সামনে সামনে এগোতে লাগলো। ওরা এগোতে লাগলো লোকটার পেছন পেছন। যখনই মানব সেই সুরটা শুনতে পেল, যেই সুরটা সে ওই পাহাড়ের ঢালে বসে থাকার সময় শুনতে পেয়েছিল, সেটা শুনতে পেয়ে সে বলল, উৎসব উৎসব উৎসব, সেই সুর, সেই সুর যেটা আমি শুনতে পেয়েছিলাম পাহাড়ের গায়ে। ওটা আমাদের ওই প্রধান লামার ঘর থেকে ভেসে আসছে। ওই সুর লামা বাজায়। কিন্তু এই সুর কি থেকে বেরিয়ে আসছে? মানে এমন কোনো বাদ্যযন্ত্র আছে কি? প্রধান লামার ঘরে যাওয়ার কোনো নিয়ম নেই। আজ পর্যন্ত আমি এখানে প্রায় 15 বছর ধরে রয়েছি, অথচ ওখানে যাওয়ার নিয়ম আমারও হয়নি। তার মানে এর আগে তুমি অন্য কোথাও থাকতে? এর আগে আমি শহরে থাকতাম, তারপরে একদিন পথ ভুল করে এদিকে চলে আসি, আর তারপর থেকেই আসলে এই মনাস্ট্রি আমায় এখানে নিয়ে এসেছিল। এই মনাস্ট্রি আর এখানকার লামা না চাইলে এখানে আসা যায় না। আর এখানে একবার যে আসে সে এখান থেকে বের হতে পারে না তো? এই কথায় লোকটা হাতে লণ্ঠন তুলে ধরল। তার মুখে ঠিক আগের মতোই শান্ত একটা হাসি। সেভাবেই সে হাসতে হাসতে বলল, সময় হলে তোমরা সব কিছু জানতে পারবে। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। রাতের খাওয়া দাওয়ার পর ওরা ঘরের জানলাটার কাপড় সরিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল। বাইরে কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল জানালাটা আসলে বাইরের দিকে নয়, জানলাটা ভেতরের দিকে রয়েছে। অন্ধকারের মধ্যে সেদিকে তাকিয়ে ওরা তেমন কিছু দেখতে পায়নি ওখানে। মানব কিন্তু অবাক হচ্ছিল গোটা ব্যাপারটায়। এই মনাস্ট্রিতে এখানে আসার পথ, তাছাড়া সেই অদ্ভুত সুর শুনতে পাওয়া, সবকিছু মিলিয়ে কেমন যেন একটা অদ্ভুত ভাব ছড়িয়ে রয়েছে চারপাশের পরিবেশে। এখানে কিছুই দেখা যায় না ঠিকভাবে, কিছুই বোঝাও যায় না। এমন কিছু এখানে রয়েছে যা ওদের ধারণার বাইরে অবস্থান করছে। একটা কথা বুঝতে পারছি, এখানে কিন্তু আমরা ছাড়া আর বাইরের কোনো লোক আছে বলে মনে হচ্ছে না। মানে আমরা কি একাই এখানে? কিন্তু সেটাই স্বাভাবিক নয়। এমন দুর্গম জায়গায় মনাস্ট্রিতে বাইরে থেকে কে আর আসবে? ওরকম দুর্গম পথ, আর আমরা ওই গুহাটা খুঁজে না পেলে এখানে তো কোনোভাবেই আসতে পারতাম না। কোথায় হারিয়ে যেতাম। সেসব নয় মানছি, আমাদের এখানে আসতে ওরা সাহায্য করলো কেন? আমরা এখানে আসতে চাইছিলাম তাই। শুধু কি তাই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? ওই লোকটার কাছে শুনলি না, সে 15 বছর আগে এখানে এসেছিল আর তারপর এখানে থেকে গেছে। কিন্তু কেন? নিশ্চয়ই শহরে কিংবা সেখান থেকে ও এসেছে, সেখানে ওর পরিবার ছিল। তাহলে সব কিছু ছেড়ে ও এখানে থেকে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানকার সবকিছুই অদ্ভুত। এত ঘর রয়েছে, এত বড় একটা মনাস্ট্রি, অথচ এখানে দুজনকে ছাড়া আর কাউকেই দেখলাম না। আর যে অদ্ভুত সুর তুই এই পাহাড়ে শুনতে পেয়েছিলি, আর এখানেও তো সেই সুরটা শোনা যাচ্ছিল।
প্রধান লামা যদি সেই সুরটা বাজিয়ে থাকে, তাহলে তুই পাহাড়ের ওখানে কি এই সুরটা এখান থেকে শুনতে পেয়েছিলি? আজ রাতে আমাদের এখান থেকে বেরিয়ে দেখতে হবে। উৎসব মুখে কিছু না বললেও মানবের মতটাকে সমর্থন করবে তা বোঝা গেল। ওরা সেদিন রাতে আর বেরোলো না। পরদিন সকালে আশপাশটা ঘুরে দেখল মনাস্ট্রিটা সত্যিই বেশ বড়। এদিকে ওদিকে চারিদিকে সমতল জমি আর পাহাড় ঘেরা গোটা জায়গা। মনাস্ট্রিতে কিন্তু আজ অনেককেই দেখা গেল। আগের দিন যাদেরকে দেখা গিয়েছিল তাদেরকেও দেখা গেল। তবে তাদের মধ্যে দু একজন আজ ওদের সঙ্গে কথা বলল। ওরা জানতে পারল এদের মধ্যে কেউ 20 বছর ধরে এখানে আছে, তো কেউ ছোটবেলা থেকে আছে, অনেকেই এখানে বিভিন্ন সময়ে এসেছে, তারপর থেকে এখানে থেকে গেছে। কিন্তু কেন থেকে গেছে সেই কথা কেউ খুলে বলল না। একটু পরেই সেই প্রথম যে লামা তাদের কাছে এসেছিল সেই তাদের কাছে আবার এলো। আমাদের প্রধান তোমাদের ডেকেছে। প্রধান লামা কিন্তু সহজে কাউকে ডাকে না। তোমাদের ডেকেছে তা নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে সে বলেছে তোমরা এখানে আর একদিনের বেশি থাকতে পারবে না। কেন? তা আমি জানি না, তবে সে কথা তোমরাই তার কাছ থেকে জেনে নিতে পারো। ওরা সেই লামার সঙ্গে হেঁটে চলল। সেই ওদের আবার সামনের বড় বারান্দা পেরিয়ে একটা ঘরের ভেতরে নিয়ে গেল। তারপর সেই ঘরের পেছনে আবার একটা দরজা। সবকটা দরজায় আর অনেকগুলো ঘর পেরিয়ে ওরা যে কোথায় এসে পড়ল সে কথা কেউ বলতে পারল না। তারপর একটা বন্ধ ঘরের দরজার সামনে আসতে ওরা একটা অদ্ভুত গন্ধ পেল। লোকটা বলল, এখানে দাঁড়াও, একটু পরে দরজা খুলে গেলে ভেতরে চলে যাবে। লোকটা চলে গেল। ওরা সেই আধো অন্ধকারে দাঁড়িয়ে রইল। সামনে একটা বড় দরজা। দরজার ভেতর থেকে সেই অদ্ভুত গন্ধটা ভেসে আসছে। গন্ধটা নাকে গেলে কেমন যেন মনে হয়, কেমন যেন মন শান্ত হয়ে আসে। আশেপাশে কিছুই ভালোভাবে দেখা যায় না। এখানে যেন রোদের আলো ঢুকতেই পারেনি। অন্ধকার? দিনের আলোয় আমাদের ঘরের জানলা থেকে যেমন অন্ধকার দেখা যায় তেমন? নিশ্চয়ই এটা কোনো গুপ্ত জায়গা, বুঝলি? আর শুনলি না, প্রধান লামা আমাদের সঙ্গে সরাসরি দেখা করতে পারবে না। তাহলে আমাদের ডাকলো কেন? যে কারণে আমাদের এখানে নিয়ে এসেছে সেই কারণে। ওরা একটু অপেক্ষা করল। একটু পরেই সামনের দরজাটা নিজে থেকে খুলে গেল। ভেতর থেকে গম্ভীর গলায় কেউ বলল, তোমরা ভেতরে এসো। অন্ধকারে ওরা কিছুই দেখতে পাচ্ছিল না প্রথমে। তারপর যেন একটা প্রদীপ জ্বলে উঠল। ঘরের ভেতরে সেই প্রদীপের অল্প আলোয় ওরা ঘরের ভেতরটা দেখতে পেয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। আর তারপরেই অদ্ভুত ঘর ঘর শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। ওরা প্রথমে এদিক ওদিক থেকে কিছুই দেখতে পেল না, কিন্তু কোথা থেকে যেন আবার সেই গম্ভীর গলা শুনতে পেল, ওখানে বসো। এবারে প্রদীপের আলো আরো উজ্জ্বল হলো। আর ওরা দেখতে পেলে ওদের সামনে দুটো লাল রঙের কাপড় রাখা। সেই কাপড়েই ওরা বসল। প্রদীপের উল্টো দিকে বসে রয়েছে এক বৃদ্ধ। তার শরীরে লাল রঙের কাপড় জড়িয়ে রাখা। তার মুখটা এতই শুকনো আর এতই রুক্ষ যেন মনে হয় হাড়ের উপর কেউ চামড়া জড়িয়ে রেখেছে। তবে সেই হাড় চামড়ার কঙ্কালসার বৃদ্ধের দিকে তাকিয়ে ওরা যেন খানিক অবাক হয়ে গিয়েছিল কিছুক্ষণ। তারপর ওই কঙ্কালসার বৃদ্ধ চোখ তুলে তাকালো ওদের দিকে, অদ্ভুতভাবে হাসল। তারপরে বলল, তোমাদের মনে অনেক প্রশ্ন। তোমরা এখানে কি করে এলে, কেন এলে, তারপর আমাদের এখানকার ব্যাপার নিয়েও তোমাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, বাইরে জোরখা মনাস্ট্রির কাছে সবাই বলেছিল এইখানে নাকি সহজে আসা যায় না। তাহলে আমরা কিভাবে এত সহজে এখানে চলে আসলাম? আর কেনই বা এলাম? আমাদের পথ যেন কেউ সহজ করে দিচ্ছিল, বুঝলি? তোমাদের মধ্যে যে কোনো একজনের পূর্বপুরুষের সাথে আমাদের মনেস্ট্রির কোনো যোগ রয়েছে। তোমাদের রক্তে সে উজ্জ্বলতা আমি বুঝতে পারছি, আর তাই তোমাদের এত পর্যন্ত আমি আসতে সাহায্য করেছি। না হলে এই পাহাড় পেরিয়ে আমার এই মনেস্ট্রি খুঁজে বার করা কারো পক্ষেই সহজসাধ্য কাজ নয়। আমরা কাউকে না চাইলে সে এখানে আসতে পারবে না, কখনোই আসতে পারবে না।
তাহলে কি আমার ঠাকুরদা? সে কথা আমি বলতে পারবো না, তবে তোমাদের কাছে এখন দুটো পথ আছে। একটা, তোমরা এখানেই সারা জীবনের মতো থেকে যেতে পারো, তাহলে তোমরা যা পাবে তা আর কেউ তোমাদের দিতে পারবে না। অসম্ভব, আমরা এখানে ঘুরতে এসেছি, এখানে থেকে যেতে আমরা পারবো না। এখানে তোমরা থাকলে আমি তোমাদের এমন একটা জিনিস দিতে পারতাম যা তোমাদের অমরত্ব প্রদান করবে। ঠিক এই কারণেই আমি এখানে এসেছি। আমি শুনেছি এখানে অমরত্ব প্রদান করা হয়। আপনাদের কাছে এমন এক ক্ষমতা আছে যে ক্ষমতা দিয়ে আপনারা মানুষকে অমর করে রাখতে পারেন, আর তার জন্যই এই মনাস্ট্রির প্রতি একটা কৌতূহল বৃদ্ধি পেয়েছিল। আসলে আমি সেই ক্ষমতা চাই। মানবের কথা শুনে উৎসব কেমন যেন অবাক হয়ে গেল। লোকটা কিন্তু অবাক হলো না, একভাবে শান্ত চোখে ওদের দিকে তাকিয়ে বলল, কিন্তু অমর হওয়ার জন্য একটা প্রধান শর্ত রয়েছে আমাদের। যে অমর হবে তাকে এখানে থাকতে হবে। এখানে তোমরা যাদের দেখতে পাও তারা কিন্তু সহজে কোনোদিনও মরবে না। তারা যখন চাইবে তারা নিজেরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে, কিন্তু অন্য কোনো প্রাকৃতিক কিংবা কৃত্রিম উপায়ে তারা মারা যাবে না। মানে আপনি বলতে চাইছেন এখানে যারা রয়েছে তাদের কোনো মৃত্যু নেই, কোনো অস্ত্রাঘাতেও তারা মরবে না? জানি তোমাদের পক্ষে এ কথা বিশ্বাস করা সত্যি মুশকিল, কিন্তু তোমরা যে স্থানে রয়েছ এই স্থানটা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। এই স্থানে অতি সহজে আসা যায় না। পৃথিবীর কোনো কৃত্রিম উপায়ে কিংবা পায়ে হেঁটে তোমরা এই স্থানে আসতে পারবে না যদি সে না চায়। এই সে কে? বারবার ওই একটা কথাই আমি শুনছি, সে চেয়েছে বলে আমরা এখানে এসেছি, সে চেয়েছে বলে সমস্ত কিছু হচ্ছে। আমি তো ভেবেছিলাম আপনি এই সমস্ত কিছু করছেন। আমি কেউ নই, আমি একজন নিমিত্ত মাত্র। সে যা চাইবে তাই হবে। কথাটা বলে লামা পেছনের দিকে দুটো হাত তুলে ধরল। আর ঠিক তখনই প্রদীপের আলোয় ওরা পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল লম্বা বড় একটা বৌদ্ধ মূর্তি সেই লামার পেছনে রাখা রয়েছে। সে বৌদ্ধ মূর্তির একদম পায়ের কাছে সে বসে রয়েছে। অবাক হয়ে সেই বৌদ্ধ মূর্তির দিকে তাকিয়ে ওরা দুজনে দেখল বেশ কিছুক্ষণ। তারপরে মানব বলল, কিন্তু এখানে না থাকলে সেই অমরত্ব আমাদের মধ্যে থাকবে না কেন? তা তোমাদের বলা যাবে না। তোমরা যদি এখানে থাকতে সম্মত হও তাহলেই তোমাদের সে কথা বলা যাবে। যদি আমরা এখানে থাকতে সম্মত হই, তারপর অমরত্ব লাভ করে এখান থেকে পালিয়ে যাই, তাহলে? আমার মনে হয় না সেটা সম্ভব। এখানে যদি একবার কেউ থাকবে বলে স্থির করে তাহলে এখান থেকে আর যেতে পারবে না, তাই তো? প্রধান লামা কোনো কথা না বলে হাসলে, তারপর মাথাটা উপর নিচে করলেন, যার অর্থ হ্যাঁ। ওদের কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এবারে চারপাশটা কেমন যেন গুমোট ভাব, আর সেই অদ্ভুত হাসি। ঘরের ভেতরে রাধো অন্ধকার, সবকিছুতে ওদের কেমন যেন প্রাণ হাঁপিয়ে উঠছিল। এবারে উৎসব বলল, শুনুন, আমরা এসব কিছুই চাই না। আমরা অমরত্ব চাই না। আমরা এখান থেকে চলে যেতে চাই, কিন্তু যাওয়ার আগে একবার একটা প্রশ্ন করতে চাই। আমি শুনেছি বিশেষ বিশেষ লামারা শূন্যে ভেসে থাকতে পারে। আপনারও কি সেই ক্ষমতা রয়েছে? প্রধান লামা একভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে, তারপরে বলল, তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে তোমাদের অনেক কিছুই আমি প্রদান করতে পারতাম, কিন্তু তোমরা থাকতে যখন চাও না তাহলে আর কিছুই করার নেই। কাল সকালেই এখান থেকে তোমরা চলে যেতে পারবে, তবে আজ রাতে তোমরা কিছু একটা দেখতে পাবে, তবে সেটা তোমাদের কৌতূহল নিরসন করার জন্য। লামা চোখ বুঝল, দুটো হাত বুকের কাছে এনে জড়ো করল। ওদের মনে হলো ঘরের ভেতর আবার সেই সুর বাজতে শুরু করেছে, আর সেই সুর যেন এই ঘরের মধ্যেই বাড়ছে। কিন্তু প্রধান লামা তো চুপ করে বসে আছে, তাহলে সুর বাজাচ্ছে কি? উৎসব, আমার মনে হয় এই ঘরে আরো কেউ আছে যে ওই সুরটা বাজাচ্ছে। এই ঘরের মধ্যে তো আর কেউ নেই। এই ঘরে আর কোনো দরজা জানালা কিন্তু কিছুই নেই, দেখেছিস? প্রদীপের আলোয় ভালো করে চারিদিকে তাকিয়ে দেখ। মানব ভয় ভয় চারিদিকে তাকিয়ে দেখল, ওই বৌদ্ধ মূর্তি আর ওই লামা ছাড়া এখানে আর কেউই নেই।
কিন্তু ওই সুর যে কোথা থেকে ভেসে আসছে তা ওরা বুঝতে পারছিল না। এবারে লামা গম্ভীর গলায় বলল, অবিশ্বাসীদের জন্য এ স্থান নয়। তোমরা যতক্ষণ বিশ্বাস করেছিলে ততক্ষণ তোমরা এখানে থাকতে পেরেছিলে, তবে কাল সকালে তোমাদের এখান থেকে চলে যেতে হবে। আর কোনোদিন তোমরা চাইলেও এখানে আসতে পারবে না। আমরা এখানে আসতে চাই না। আমাদের জন্য পৃথিবী ঠিক আছে, অমরত্ব আমরা চাই না। যে অমরত্বের জন্য সব কিছু বিসর্জন দিতে অমর হতে হয়, সেই অমরত্ব আমাদের দরকার নেই। আমরা ফিরে যেতে চাই। তবে আজ রাতে কি হবে? উৎসব তারপর উত্তরের জন্য অপেক্ষা করছিল না, কারণ ততক্ষণে সে আরও একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেয়েছে। প্রদীপের অল্প আলোয় লামার শরীরটা পদ্মাসনে বসে থাকা অবস্থাতেই আস্তে আস্তে যেন উপরের দিকে উঠতে শুরু করেছে। লামা চোখ বন্ধ করে শুধু মৃদু হাসছে। আর সেভাবেই ওদের উদ্দেশ্যে প্রধান লামা বলল, আমি জানতাম তোমরা এখানে থাকতে চাইবে না। সে আমায় তেমনটাই বলেছে। কিন্তু এই সে আসলে কি? মানবের মুখ থেকে যেন একটা চিৎকার ভেসে এলো। সে তাড়াতাড়ি নিজের বসার জায়গা থেকে উঠে ছুটে গেল বৌদ্ধ মূর্তির পেছনের দিকে, কারণ তার মনে হয়েছিল ওই বৌদ্ধ মূর্তির পেছনের দিকে কেউ একটা আছে যে ওই সুর বাজাচ্ছে। কোথাও কেউ নেই। প্রধান লামা ততক্ষণে মাটিতে নেমে এসেছে। সে এবারে চোখ খুলে প্রদীপের আলোয় ওদের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, তোমরা যে পৃথিবীতে বাস করো সেটা একটা ভ্রম মাত্র। তোমাদের সেই সত্য বুঝতে অনেক দেরি হবে, তবে তা বোঝার জন্য যে সময় তোমাদের প্রয়োজন সে সময় তোমরা পাবে না। তোমাদের এই নশ্বর শরীর বিনষ্ট হয়ে গেলেও আত্মা কিন্তু থেকে যায়, আর আমরা এখানে তাকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তার মানে এখানে যারা থাকে তাদের আত্মাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। তাদের শরীর সেই কারণে একভাবে থেকে যায়। তাদের আত্মার বয়স বাড়ে কিন্তু শরীর একইভাবে থেকে যায়, তাই তো? কিন্তু অমরত্ব লাভের আসল উপায়টা কি? তোমাদের সময় শেষ হয়েছে। আজ আর তোমাদের সাথে আমি কথা বলবো না। শুধু তাই নয়, আজকের পর তোমরা আর আমায় কখনোই দেখতে পাবে না। ঘরের ভেতরটা অন্ধকার হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। দরজাটা হঠাৎ খুলে গেল। কি মনে হতে মানব দরজার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। উৎসবও হাঁটতে লাগলো। যেন মনে হচ্ছিল প্রধান লামা এক্ষুনি তাদেরকে ঘর থেকে বাইরে বার করে দেবে। প্রধান লামা অন্ধকারে হারিয়ে যেতেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আর তখনই যেন মাটি খুঁড়ে সেই লামা আবার ওদের সামনে এসে দাঁড়ালো। চলো তোমাদের ঘরে নিয়ে যাই। কাল সকালেই তোমরা এখান থেকে চলে যেতে পারবে। কিন্তু এখান থেকে বেরোবার তো কোনো পথ নেই। তাহলে আমরা এখান থেকে ফেরত যাব কি করে? সে যখন চেয়েছে তখন সেটাই হবে। তোমরা এখান থেকে ঠিক চলে যেতে পারবে, তবে ওই আজকের রাতটা তোমরা একটু সাবধানে থেকো। অদ্ভুত একটা ভয় আর বিস্ময় নিয়ে ওরা নিজেদের ঘরে গেল। গোটা দিন ওরা কেমন ক্লান্ত হয়ে রইল। খাওয়া ছাড়া আর বাইরে বেরোলো না। অনেক রাতের দিকে ঘুম ভেঙে গেল মানবের। মানব দেখতে পেল উৎসব সেই ঘরের দরজাটা খুলে বাইরের দিকে এসে দাঁড়িয়েছে। মানব উঠতেই তাকে ইশারায় ডাকল। দুজন মিলে এগিয়ে গিয়ে দাঁড়ালো বারান্দার কাছে। এখান থেকে বাইরের সমতল দেখা যায়, দূরে পাহাড়টা দেখা যায়, আর সেই পাহাড়ের পরে দেখা যায় আকাশ। কিন্তু আকাশের দিকে তাকাতেই ওরা দুজনে একের সাথে অবাক হয়ে গেল। এ কোন আকাশ দেখতে পাচ্ছে ওরা? গোটা আকাশে যেন অজস্র নক্ষত্র একসাথে ফুটে রয়েছে, আর গোটা আকাশে কোথাও চাঁদ নেই। অথচ সন্ধ্যের দিকে ওরা আকাশে চাঁদ দেখেছে। তাহলে চাঁদ গেল কোথায়? সঙ্গে সঙ্গে ওদের মনে পড়ে গেল প্রধান লামা বলেছিল আজ রাতে ওরা কিছু একটা দেখতে পাবে। ভয় আর অবাক বিস্ময়ে ওরা বারান্দা থেকে নেমে এলো নিচের দিকে সমতলে। বাইরের ঠান্ডাটা কোথায় যেন অধাও হয়ে গেছে। আর ঠিক তখনই ওদের চোখে পড়ল সমতল ভূমি ধরে একজন কে যেন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। কে আপনি? আর এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? উৎসবের চিৎকারটা চারপাশে ভেসে গেল। মানব বেশ ভয় পেয়েছিল।
মানব কিন্তু এমন নয়, সে বেশ সাহসী। কিন্তু এখানে আসার পর থেকেই তার সাহস কেমন যেন কমে আসতে শুরু করেছিল। আস্তে আস্তে কেমন যেন তার সহজাত চরিত্রটার পরিবর্তন ঘটেছে। থাক না, ছেড়ে দে। এখানকার সবকিছুই অদ্ভুত। ওই লোকটাকে কিন্তু না, ওই লোকটাকে ওভাবে যেতে দিলে হবে না। তুই বুঝতে পারছিস না, আজকের রাতটা অন্য রকমের রাত। এই আকাশটা আজকের আকাশ নয়। আমার কেমন যেন মনে হচ্ছে আজ রাতে আমরা অনেক দিন আগের কোনো একটা রাতে ফিরে এসেছি। ডান দিকের আকাশের দিকে তাকিয়ে দেখ না, যা দেখতে পাবি তা কোনোদিনও দেখতে পাবি না। আর দেখ দেখ। উৎসবের কথা শুনে মানব সেদিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে দেখতে পেল আকাশের গায়ে একটা নয়, দুটো চাঁদ রয়েছে। সামনের সেই আলো হতে লোকটা ততক্ষণে পাহাড় বেয়ে আরো অনেকটা উপরের দিকে উঠে গেছে। মানব আর উৎসব যত দ্রুত সম্ভব সেদিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ওরা খানিকটা ছুটতেই যেন পাহাড়ের একদম কাছে এসে পড়ল। পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল পেছনের দিকে পড়ে রয়েছে সেই মনেস্ট্রি, কিন্তু লোকটা তখন অনেকটা উপরে উঠে গেছে, আর ওপরে উঠে গিয়ে দুটো হাত তুলে কি যেন করছে। সেদিকে তাকিয়ে মানব আর উৎসব পাহাড়ের ওপরের দিকে উঠতে লাগলো, কিন্তু তার আগেই লোকটার একপাশে এসে পড়ল দুটো চাঁদের আলো। আর সেই চাঁদের আলোতে যেন পাহাড়ের একটা ঘর ঘর শব্দের সঙ্গে ওরা দেখতে পেল একটা গুহা মুখ খুলে যাচ্ছে। লোকটা সেই গুহা মুখের ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। লোকটার হাতে সেই আলোটা একবার নিভে গেল। তারপর অবাক হয়ে ওরা দেখতে পেল সেই দুটো চাঁদের আলো যেন একসাথে লোকটার হাতের কাছে এসে পড়তেই লোকটার হাতের মোমবাতি জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে মানব আর উৎসব সেদিকে তাকিয়ে যে দৃশ্যটা দেখতে পেল তাতে তাদের গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। যে লোকটা অবলীলায় পাহাড় ভেঙে উপরের দিকে উঠতে এসেছিল সেই পাহাড় ভাঙতে এদের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সেই পথ ধরে উঠে এসে ওরা দেখতে পেল গুহা মুখের কাছে দাঁড়িয়ে রয়েছে সেই প্রধান লামা, যাকে ওরা মনাস্ট্রির ভিতর সেই বৌদ্ধ মূর্তির সামনে দেখতে পেয়েছিল। সেই লামার হাতে জ্বলছে একটা মোমবাতি। সে হাসি মুখে ওদের দিকে তাকিয়ে রয়েছে, আর চারপাশের পাথরগুলো যেন আস্তে আস্তে তাকে গিলে নিতে শুরু করেছে। ঠিক তখনই সেই লামার পেছনের দিকে ওরা দেখতে পেল ওখানে আরও একটা দৃশ্যরূপ। লামার পেছনে কে একটা যেন এসে দাঁড়িয়েছে। ঠিক প্রথম দিন সেই পাহাড়ের আড়ালে যে উজ্জ্বল আলো দেখতে পেয়েছিল, লামার পেছনে ঠিক তেমনই উজ্জ্বল কিছু একটা ওরা দেখতে পেল। মানব চিৎকার করে বলল, আপনি কি তাহলে আপনি কি সেই লামা যে 1000 বছর ধরে এই মনস্ট্রিতে রয়েছেন, যার কথা শুনে আমি এখানে এসেছি? লামা কোনো কথা বলল না, হাসল। তার শরীরের অনেকটাই ততক্ষণে পাথরের আড়ালে চাপা পড়ে গেছে। যা হবার তা হয়েছে, সে যা চেয়েছে তাই হয়েছে। কাল সকালেই তোমরা এখান থেকে ফিরে যেতে পারবে। মানব আর উৎসব ছুটে গেল সেই পাহাড়ের মুখটার দিকে, যেখানে লামাকে তখন ওখানে খানিকটা দেখা যাচ্ছিল, কিন্তু ওরা দুজনেই আছড়ে পড়ল শক্ত পাহাড়ের গায়ে। এখানে যে কোনো গুহা মুখ রয়েছে তা মনেই হলো না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে কোনো গুহা মুখ তারা আবিষ্কার করতে পারল না। ওরা হাঁপাতে হাঁপাতে পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে রইল। আকাশের দুটো চাঁদ কখন যেন এক হয়ে গেছে। যে অজস্র নক্ষত্র ওরা দেখতে পেয়েছিল সেই অজস্র নক্ষত্র কোথাও যেন উধাও হয়ে গেছে। একটা অতি সাধারণ আকাশ ওরা দেখতে পাচ্ছি। এখান থেকে মনাস্ট্রি অনেক দূরে। পাহাড় থেকে নামতে নামতে মানব বলল, এখানকার সবকিছুই অদ্ভুত, কোনো কিছুই ভালোভাবে বোঝা গেল না। এখানকার কোনো কিছুই অদ্ভুত নয়, এখানকার সব কিছুই আগে থেকে ঠিক করা। আমরা এখানে আসবো, এখান থেকে চলে যাব, সব কিছু ঠিক করা। আজ রাতে যে ওই লামা আমাদের দেখা দেবেন তাও ঠিক করা। আর এই কারণেই ওই লামাকে এত বছর ধরে কেউ দেখতে পায়নি, কারণ ওই লামা আজ থেকে অনেক বছর আগেই মারা গেছে। তার শরীরে বাঁচিয়ে রেখেছে তার আত্মা। এবার বুঝতে পারছিস তো কেন এখানে সহজে কেউ আসতে পারে না? আসলে এখানে যা কিছু রয়েছে সব কিছুই হয়তো আজ থেকে অনেক অনেক বছর আগে হারিয়ে গেছে, কিন্তু নশ্বর শরীর বাদ দিয়ে সেই আত্মা এখানকার মনাস্ট্রি, এখানকার সব কিছুই বাঁচিয়ে রেখেছে।
উৎসবের কথা শুনে অবাক হয়ে গেল মানব, কিন্তু তার কথার প্রতিবাদ করতে পারল না। আসলে যে কি হয়েছে তা তো সে নিজেও জানে না। অনেক পরে যখন ওরা দুজনে মিলে মনাস্ট্রিতে গিয়ে পৌঁছল, তখন দেখতে পেল সেই লামা দাঁড়িয়ে রয়েছে, তার ভেড়াটা তার সঙ্গেই রয়েছে। ওদের দেখতে পেয়ে লামা বলল, তোমরা গিয়ে বিশ্রাম নাও, কাল সকালেই তোমাদের ওই বেরিয়ে পড়তে হবে তো। ওদের আর কথা বলার কোনো ইচ্ছে ছিল না। ওরা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন ওরা বেরোলো, তখন কিন্তু আর কাউকেই দেখতে পেল না। মনে হলো গোটা মনাস্ট্রি শূন্য, এদিকে ওদিকে কোথাও কিছুই নেই। সামনের দিকে নেমে একবার পেছনের দিকে তাকিয়ে ওদের মনে হলো এই মনাস্ট্রি যেন বহু বছরের পুরনো। অথচ যখন ওরা প্রথম এখানে এসেছিল তখন তো এমনটা মনে হয়নি। মানব আস্তে আস্তে বলল, যে আমাকে এখানকার কথা বলেছিল সে বলেছিল এখানে এসে অদ্ভুত কিছু দেখেছে। এখানে অদ্ভুত অনেক ব্যাপার ঘটে, তার সবটাই আমরা জানতে পারলাম। এখানে যা অদ্ভুত ব্যাপার ঘটে তার সবটাই আমরা জানতে পারিনি। অনেক কিছুই বাকি থেকে গেছে, বুঝলি? তবে একটা ব্যাপার কিন্তু বুঝতে পেরেছি, এইখানে সময় কোনো কাজে লাগে না। একবার পেছনের দিকে তাকিয়ে দেখ। মানব পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। ওরা সবেমাত্র মনাস্ট্রির সামনে থেকে হাঁটতে শুরু করেছিল। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে এর মধ্যে। আর ঠিক ওদের চোখের সামনে কখন যেন সেই গুহা পথটা আবার আবিষ্কার হয়ে গেছে। ওই গুহা পথটা তখন বন্ধ হয়ে গেছিল না? শহরে পৌঁছানোর আগে পর্যন্ত কোনো কিছু নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই, চল। ওরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল গুহা মুখের ভেতরে। তবে উৎসব ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে একবার দেখে নিল। একটা অতি প্রাচীন কাঠের ঘণ্টা সে নিয়ে এসেছে। একটা কাঠের ঘণ্টা, অথচ সেটা বাজালে অদ্ভুতভাবে ঘণ্টাটা থেকে একটা শব্দ বেরিয়ে আসে। ওরা গুহা পথ ধরে হাঁটতে লাগলো বাইরের দিকে। তবে উৎসব বুঝতে পারছিল এবার বোধহয় তাদের আর পাহাড় ভাঙতে হবে না। প্রায় মিনিট 10 চলার পর তেমনটাই হলো। ওরা নিজেদের আবিষ্কার করলো সেই পাহাড়ের কোলে, যেখান থেকে ওরা উপরের দিকে উঠতে শুরু করেছিল। পাহাড়টা লম্বা, খাড়াই। মানব সেদিকে তাকিয়ে বলল, আরে, আমরা যে ঢালু পথ থেকে উপরের দিকে উঠছিলাম সেই রাস্তাটা গেল কোথায়? উৎসব সামনে তাকিয়ে দেখলো খাড়া পাহাড় উঠে গেছে ওপরের দিকে। পাথর কেটে কেটে যে পথ ওরা ধরেছিল, যে পথ ধরে ওরা সেই গুহামুখ পর্যন্ত পৌঁছেছিল, সেই পথ কোথাও নেই। উৎসব পেছনে ঘুরে হাঁটতে হাঁটতে বলল, চল মানব, আর পিছনে তাকাবার প্রয়োজন নেই। যা ছিল তা হয়ে গেছে। সে যা বলেছিল তাই হয়েছে, সে যা চেয়েছিল তাই হয়েছে। তবে এখানকার কথা কাউকে বললে কেউ বিশ্বাস করবে বলে আমার তো মনে হয় না। কাউকে না বলাই ভালো, বুঝেছিস? চল, আমরা চলি যাই। মানব হাঁটতে হাঁটতে উৎসবের পাশে এসে দাঁড়ালো। ওদের শরীর মন বড্ড তরতাজা মনে হচ্ছিল। এত পথ চলা, এত ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে গিয়েছিল। মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারল। যেন মনে হচ্ছিল ওই আমাদের মনে যেমন শান্তি, তেমন শান্তি ওদের হাঁটতে হাঁটতে হাসতে হাসতে বলল, কি দরকার পৃথিবীর লোকেদের এসব কথা বলার? আমরা যা জানলাম তা আমাদের কাছেই থাক। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প তিব্বতের গভীরে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।